তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অগ্রদূত ক্লাসরুম। তো আজকের ভিডিওটা আমরা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ কি এই ভিডিওটা গ্যাসের আচরণের লাস্ট নাম্বার মানে পার্ট নাম্বার 3। এই ভিডিওটা মানে লাস্ট পার্ট গ্যাসের আচরণের ক্লাস 10-এর যেটা। তো আগের দুটো পার্টে আমি বয়েলের সূত্র, চার্লস সূত্র বিস্তারিত আলোচনা করেছি, এবং ওই বয়েলের সূত্র এবং চার্লস সূত্র থেকে যত ধরনের ইম্পর্টেন্ট মানে টাইপের যেগুলো পরীক্ষা আসার মতো যে নিউমেরিক্যাল আছে, সেই সমস্ত নিউমেরিক্যালগুলো আমি ওই ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টে আমি করেছি। তো যারা যারা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট দেখোনি, তারা অবশ্যই আগে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট দেখবে, তারপরে পার্ট নাম্বার 3 আসবে। আর পার্ট নাম্বার 3তে আমরা এমন এমন মানে গ্যাসের আচরণের যে মূল টপিকগুলো, যে অ্যাভোগাড্রো সূত্র, বয়েলের চার্লসের সমন্বয় সূত্র, আর এর মান মানে যে সর্বজনীন গ্যাস ধ্রুবক, তার মান, মাত্রা, একক, সব ধরনের যে গ্যাসের ব্যাপন, তারপরে আরও যত ধরনের আমাদের অ্যাভোগাড্রো প্রকল্প, যে বাস্তব গ্যাস, ঠিক আছে, সব সমস্ত টাইপ এই পার্ট নাম্বার 3তে আমরা কভার করবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের যে গুরুত্বপূর্ণ যে ক্লাস পার্ট নাম্বার 3 সেটা শুরু করা যাক। তো দেখো, আজকে আমরা যেসব মানে পার্ট নাম্বার 3তে যেসব টপিকগুলো আমরা আজকে কভার করবো, সেসব টপিকগুলো আমি আগে একবার দেখিয়ে দিই, ঠিক আছে। এইসব টপিকগুলো আমরা শিডিউল করে একটা লিখে দিলাম, এইসব টপিকগুলো আমরা আজকে কভার করবো। দেখো কী কী টপিকগুলো আমরা আজকে কভার করবো। যে এক নাম্বার যে টপিকের এক নাম্বার আমাদের অ্যাভোগাড্রো প্রকল্প সম্পর্কে আমরা জানবো। অ্যাভোগাড্রো প্রকল্পের যে সূত্র, প্রকল্প আর অ্যাভোগাড্রো প্রকল্প সব সম্বন্ধে আমরা ভালো করে বিস্তারিত অ্যাভোগাড্রো প্রকল্প যত কিছু আছে সমস্ত জানবো। তারপর আমাদের চার্লস ও বয়েলের যে সমন্বয় সূত্র আমাদের, যে ঠিক আছে, P1V1/T1 = P2V2/T2 যে সূত্রটা আছে, আমরা ভালো করে আজকে চার্লস ও বয়েলের সমন্বয়ের সূত্র আমরা শিখবো, মানে কিভাবে হচ্ছে, ঠিক আছে। আর তারপর আমরা 3 নাম্বার এটা আদর্শ গ্যাস সমীকরণ আর বাস্তব গ্যাস সম্পর্কে আমরা জানবো। আদর্শ গ্যাসের সমীকরণ যেটা PV = NRT, খুবই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। আর বাস্তব গ্যাস সম্পর্কে আমরা ভালো করে জানবো আজকে বিস্তারিত। আর 4 নাম্বার যে টপিক আমরা যেটা আর এর মান, মাত্রা, একক নির্ণয় করবো আমরা, ঠিক আছে। ভালো করে এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে, আর এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন ভালো করে বুঝবে, ঠিক আছে। আর আমাদের 5 নাম্বারে যে গ্যাসের ব্যাপন সম্পর্কে আমরা বুঝবো, যে গ্যাস এই যে কোনো একটা ধূপকাঠি জ্বালালে কেন ঘরের চারপাশে ছড়িয়ে যায় গ্যাসটা, কেন এটা হচ্ছে, সে সম্বন্ধে আজকে বিস্তারিত আমরা জানবো। সেটাকে গ্যাসের ব্যাপন বলে, ঠিক আছে। তার 6 নম্বর আমরা দেখবো যে গেল-লুসাকের গ্যাস আয়তন সূত্র। তো এই ছখানা যে টপিক আমি লিখলাম, এই 6টা টপিক আজকে এই পার্ট নাম্বার 3তে আমরা কমপ্লিট করবো। আর আশা করি এই করা টপিক ছাড়া আর পার্ট 1 আর পার্ট 2 করেছি, আর এই করা টপিক বাকি আছে। এই করা টপিক করে ফেললে আমাদের গ্যাস আচরণ ফুল যে চ্যাপ্টার আমাদের আজকে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, পার্ট নাম্বার 3তে। আর এই 6খানা টপিকের ভিত্তিতে আমাদের কিছু নিউমেরিক্যাল আছে। এই নিউমেরিক্যালগুলো আমি আরেকটা ক্লাস আমি করে দেবো, ঠিক আছে। আমি এই যে ভিডিওটা ডিসক্রিপশনের লিঙ্ক, আমি ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ক্লিক করে সেই ভিডিওটা দেখে নেবে। মানে যে এই টপিকগুলো পার্ট নাম্বার 3 যে টপিকগুলো আমি নিয়েছি, সেই টপিকের কিরকম টাইপের আমরা নিউমেরিক্যাল করবো, যেরকম টাইপের নিউমেরিক্যাল পরীক্ষায় পড়ে, ঠিক আছে, সেই সমস্ত টাইপের নিউমেরিক্যালগুলো আমি করেছি। তোমরা শুধু ডিসক্রিপশন আমি লিঙ্ক দিও পার্ট 1 পার্ট 2, আর যে এই যে নিউমেরিক্যাল, এই টপিকের নিউমেরিক্যালগুলো সমস্ত আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো। তোমাদের অ্যাডভাইস দিচ্ছি, তোমরা গিয়ে সেই মানে ডিসক্রিপশনে গিয়ে সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবে, তোমাদের খুবই সাহায্য হবে, ঠিক আছে। তো চলো বেশি আমরা কথা বেশি বাড়াবো না, তো চলো শুরু করা যাক আমাদের প্রথম টপিক, যেটা আমাদের অ্যাভোগাড্রো প্রকল্প সম্বন্ধে জানবো। তো চলো অ্যাভোগাড্রো প্রকল্প সম্বন্ধে আমরা জানি বিস্তারিত। দেখো, তোমাদের প্রথমে আমরা এই পার্ট নাম্বার 3টা করার আগে প্রথমে তোমাদেরকে আমি পার্ট 1 পার্ট 2 কিছু আগে কনসেপ্ট দিতে হবে, হালকা করে তোমাদের মানে হালকা একটা কনসেপ্ট দিতে হবে, কারণ কি তোমরা নয় পার্ট 3টা বুঝবে না। তার জন্য আমি বারবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি, মানে তোমাদের অ্যাডভাইস দিচ্ছি, রিকোয়েস্ট না, হ্যাঁ রিকোয়েস্টই করছি। ধরো তোমাদের ভালোর জন্য পার্ট 1 পার্ট 2 অবশ্যই দেখবে, আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে তোমরা এই পার্টটা খুব সহজে বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো আমি পার্ট 1 আর পার্ট 2 কিছু হালকা কনসেপ্ট দিই, যেন এই পার্টটা তোমাদের সুবিধা হয় বুঝতে। তো চলো প্রথমে যেটা আমি বারবার সমস্ত মানে পার্ট 1 পার্ট 2তে বারবার এই টপিক নিয়ে আমি আলোচনা করেছি। প্রথমত আমাদের গ্যাসকে পরিমাপ করার জন্য, ঠিক আছে, গ্যাসকে পরিমাপ করার জন্য আমাদের 4খানা ভৌত রাশির প্রয়োজন হয়, ঠিক আছে। সেই রাশিগুলো কি কি? ভর, তাপমাত্রা, উষ্ণতা আর আয়তন, ঠিক আছে। 4খানা ভৌত রাশির ভিত্তিতে আমরা কোনো একটা গ্যাসকে পরিমাপ করতে পারবো, ঠিক আছে। তো দেখো কি কি আমাদের যে চাপ, টেম্পারেচার, উষ্ণতা, আর চাপ আমাদের প্রেশার, আমাদের ভলিউম আয়তন, আর আমাদের ভর, ঠিক আছে, আমাদের ভর, ঠিক আছে। এই 4টে ভৌত রাশির ভিত্তিতে আমাদের কোনো একটা গ্যাসকে পরিমাপ করতে পারবো, ঠিক আছে। তো এই 4টে ভৌত রাশি, তো প্রথমে দেখো বয়েলের সূত্রতে কি বয়েল বিজ্ঞানী যে রবার্ট বয়েল কি করেছে, যে এই চাপটার সঙ্গে আর এই আয়তনের সঙ্গে আমাদের বিজ্ঞানী রবার্ট বয়েল মানে সম্পর্কে কিছু একটা মানে দেখলো, ঠিক আছে। মানে ফার্স্ট যেটা আমাদের বয়েলের সাথে দেখবো, যে আয়তনের সঙ্গে যে আয়তন আছে এবং চাপের সঙ্গে একটা সম্পর্ক ছিল, ঠিক আছে। আর ঠিক আছে, তা কি সম্পর্ক ছিল? আয়তনের সঙ্গে যে চাপের সেই সম্পর্কটা ছিল, মানে আয়তনের সাথে চাপের সম্পর্কটা ছিল কি ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল না। মানে বিজ্ঞানী রবার্ট বয়েল যেটা করেছে, যে আয়তন, যে গ্যাসের আয়তন আর যে গ্যাসের যে টেম্পারেচার মানে চাপ যেটা প্রেশার, সেটার সঙ্গে যে সম্পর্ক ছিল একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। তার মানে কি, যদি আমরা চাপ যদি বাড়াই তাহলে আমাদের আয়তন কমবে। সেই ক্ষেত্রে আমাদের টেম্পারেচার, আমাদের এই যে ভর সেটা স্থির থাকবে কিন্তু, ঠিক আছে। যে টেম্পারেচার আমাদের যে আর ভর সেটা আমাদের স্থির থাকবে, ঠিক আছে, সেক্ষেত্রে।
আর 2 নম্বরে আমরা কি দেখলাম, মানে পার্ট 2টা চার্লসের সূত্রতে আমরা কি দেখবো, মানে দেখেছিলাম যেটা আমাদের যে ভলিউম, যে আয়তনের সঙ্গে গ্যাসের যে আয়তনের সঙ্গে সেটা টেম্পারেচারের একটা সম্পর্ক ছিল। কিসের সম্পর্ক? সেটা সমানুপাতিক সম্পর্ক, মানে আয়তনের সঙ্গে টেম্পারেচার যে সম্পর্ক ছিল সেটা সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। মানে যদি আমরা টেম্পারেচার যদি বৃদ্ধি করি তাহলে আয়তনও বাড়বে, মানে সমানুপাতিক সম্পর্ক এটাই বলছে। তাহলে কখন সমানুপাতিক হবে? যখন আমাদের যে ভর আর প্রেশার, এবার এই ক্ষেত্রে ভর আর প্রেশার আমাদের যখন ধ্রুবক থাকবে, মানে প্রেশার আর ভর যখন আমাদের স্থির থাকবে, ধ্রুবক বা স্থির একই জিনিস, স্থির, ঠিক আছে। তো দেখো এই চারটে তোমরা যদি ভালো করে বুঝো, মানে চারটে ভূত রাশি, তাহলে তোমাদের বয়লের সূত্র, চার্লস সূত্র, অ্যাভোগাড্রো সূত্র তোমাদের আর মানে ভুলবে না তোমরা, মানে নিজেরা তৈরি করতে পারবে। যে যদি বলে বয়লের সূত্র বিবৃতি করো বা অ্যাভোগাড্রো সূত্র বিবৃতি করো, চার্লস সূত্র বিবৃতি করো, তোমরা এই চারটে ভূত রাশির মানে দেখে তোমরা যদি চারটে ভূত রাশি ভালো করে বোঝো তাহলে তোমরা নিজেরাই বলে দিতে পারবে, যে নিজেরা তৈরি করবে যে এটা মানে চার্লস সূত্র বিবৃতি তোমরা নিজেরাই বলে ফেলবে। দেখো কি বয়লের সূত্রে আমরা প্রথম বিবৃতিটা দেখছি যে গ্যাসের আয়তনের সঙ্গে চাপের যে সম্পর্ক ছিল ব্যস্তনিক সম্পর্ক, কখন? যখন আমাদের যে গ্যাসের যে চাপ আর আমাদের গ্যাসের যে ভর স্থির থাকবে। মানে তাহলে কিভাবে বলবো, মানে ভালো করে যদি বলতে চাই, স্থির চাপে এবং স্থির ভরে কোনো গ্যাসের যে আয়তন তার যে প্রেশার মানে চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত, এটা আমাদের বয়লের সূত্র, ঠিক আছে। আর চার্লস সূত্র দেখো কিভাবে বলছি, যদি স্থির চাপে এবং স্থির ভরে, ঠিক আছে, কোনো গ্যাসের যে আয়তন তার পরম উষ্ণতা যে টি তার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। এই সিম্পল এটা কি, এই চারটে জিনিস তোমরা যদি ভালো করে করো, মানে এই চারটে ভূত রাশি তোমরা যদি ভালো করে করতে পারো, তাহলে মানে এই বয়লের সূত্র, চার্লস সূত্র তোমরা মানে এমনি নিজেরাই বলে দিতে পারবে, যে বিবৃতি তোমরা আর মুখস্থ করতে পারবে, নিজেরাই বানিয়ে লিখে দিতে পারবে, ঠিক আছে। তো তাহলে কি, আরেকবার আমি বলছি যে যদি বয়লের সূত্র কি, যদি আয়তন আর চাপের আমাদের সম্পর্ক, কি সম্পর্ক? ব্যস্তনিক সম্পর্ক। কখন? যখন আমাদের যে প্রেশার মানে সরি যে টেম্পারেচার যে উষ্ণতাটা সে আর ভরটা যখন স্থির থাকবে। আর চার্লস সূত্র কি, যখন আর আয়তন, চার্লস সূত্রতে কি বিজ্ঞানী চার্লস যেটা বলে আয়তন আর টেম্পারেচারের সঙ্গে সম্পর্ক, কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। কখন? যখন আমাদের চাপ আর আমাদের ভরটা স্থির থাকবে। তো দেখো এবার আমরা দেখবো অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রো সূত্র। তো অ্যাভোগাড্রো সূত্রতে তো আমাদের একটুখানি চেঞ্জ করতে হবে, ঠিক আছে, যে রাশিগুলো, মানে তখন আমরা এই ভর বলবো না, ঠিক আছে, অ্যাভোগাড্রো তখন আমরা ভর বলবো না, তখন আমরা এই ভরটাকে চেঞ্জ করে এন করে দেবো, তখন আমাদের মূলার মানে মূল সংখ্যা হবে, ঠিক আছে। সেই সময় আমাদের মূল সংখ্যা বলবো, ঠিক আছে। যখন আমরা অ্যাভোগাড্রো প্রকল্পতে আসবো, মানে অ্যাভোগাড্রো সূত্রতে আসবো, তখন আমাদের যে ভরটাকে আমরা মূল সংখ্যা দিয়ে মানে মূল সংখ্যা বলবো, অ্যাকচুয়ালি আমরা মূল সংখ্যা বলবো ভরটাকে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তখন আমাদের যে অ্যাভোগাড্রো প্রকল্পের ক্ষেত্রে আমাদের যে আয়তনের সঙ্গে, ঠিক আছে, এই আয়তনের সঙ্গে যে অ্যাভোগাড্রো যে মূল সংখ্যা সেটা সমানুপাতিক সম্পর্ক হবে, ঠিক আছে, এন সমানুপাতিক সম্পর্ক। কখন? যখন আমাদের যে প্রেশার আর টেম্পারেচার যখন মানে চাপ আর যখন টেম্পারেচার মানে উষ্ণতা যখন স্থির থাকবে, চাপ আর টেম্পারেচার যখন আমাদের স্থির থাকবে, ঠিক আছে। তো তাহলে আমরা এটা অ্যাভোগাড্রো সূত্র। তাহলে অ্যাভোগাড্রো সূত্র কি, মানে এটা শুধু ভাবো যে আমাদের অ্যাভোগাড্রো সূত্রতে যখন আসবো তখন আমাদের যে ভরটা আমরা ভর বলবো না, তখন আমাদের ভরটা আসবে আমাদের মূল সংখ্যাতে, আমরা এটাকে বলবো মূল সংখ্যা বলে, ঠিক আছে। এন দিয়ে ডিনোট করবো, সেই সময় এমটাকে আমরা এন দিয়ে ডিনোট করবো মূল সংখ্যা বলে, ঠিক আছে। তো তাহলে আরেকবার আমি বলছি, তাহলে যখন বয়লের সাথে বলে, যখন আমাদের বয়লের সাথে কি আয়তন আর যে চাপের সম্পর্কটা কি? ব্যস্তনিক সম্পর্ক। কখন? যখন আমাদের টেম্পারেচার আমাদের ভর স্থির থাকবে। আর চার্লস সূত্রের ক্ষেত্রে কি, আমাদের যে আয়তন আর যে টেম্পারেচারের সঙ্গে সমানুপাতিক যে সম্পর্ক, কি সমানুপাতিক সম্পর্ক, যখন আমাদের প্রেশার আর আমাদের মাস যেটা স্থির থাকবে। আর অ্যাভোগাড্রো সূত্রতে কি দেখলাম আমরা, যে আয়তনের সঙ্গে আমাদের কি মূল সংখ্যা যেটা এনকে আমরা মূল সংখ্যা বলবো, এই মূল সংখ্যার যে সম্পর্ক সেটা কি সমানুপাতিক সম্পর্ক। কখন? যখন আমাদের প্রেশার আর টেম্পারেচার স্থির থাকবে। তো সিম্পল অ্যাজ দ্যাট আমাদের মানে এই চারখানা ভৌত রাশি তোমরা যদি ভালো করে রাখো তাহলে তোমরা এই তিনটে মানে বয়লের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র তোমাদের আর যে বিবৃতিটা তোমাদের আর বই থেকে মুখস্থ করতে হবে না। তোমরা এটা দিয়ে এই চারটে ভৌত রাশি দিয়েই তোমরা এই বিবৃতিগুলো নিজেরাই বানিয়ে নিতে পারবে, ঠিক আছে। তো চলো এবার আমরা যে অ্যাভোগাড্রো প্রকল্পটা ভালো করে বুঝবো, ঠিক আছে। তো দেখো এবার কি বলছি আমি, যে অ্যাভোগাড্রো সূত্রতে কি বলছে, যে স্থির চাপে ও উষ্ণতায়, ঠিক আছে, কোনো গ্যাসের যে আয়তন ওই গ্যাসটির মূল সংখ্যার সঙ্গে সমান, ঠিক আছে। তো তাহলে আমরা এক্ষুনি কি দেখলাম, যে আয়তনটা তার মূল সংখ্যা, যেটা আমরা কি মূল সংখ্যাকে কি দিয়ে ডিনোট করি, আমরা এন দিয়ে ডিনোট করি, মূল সংখ্যার সঙ্গে সমানুপাতে মানে সমান, সেটা সমানুপাতে পরিবর্তিত হয়, ঠিক আছে। এটা আমাদের অ্যাভোগাড্রো যে সূত্রটা, ঠিক আছে। কখন? যখন আমাদের চাপ আর উষ্ণতা যখন স্থির থাকবে, মানে চাপ আর আমাদের যে উষ্ণতা যখন স্থির থাকবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ, মানে যখন
চাপ আর উষ্ণতা যখন স্থির থাকবে তখন কোনো গ্যাসের যে আয়তন তার মূল সংখ্যার সঙ্গে সমান মানে সমানুপাতে পরিবর্তিত হবে, ঠিক আছে। এটাই আমাদের অ্যাভোগাড্রো সূত্র। এবার অনেকে বলবে যে দাদা তুমি যে বললে কিছুক্ষণ আগে বললে অ্যাভোগাড্রো প্রকল্প, আবার বলছে অ্যাভোগাড্রো সূত্র, তাহলে আমরা কি বুঝবো? তো দেখো, অ্যাভোগাড্রো প্রকল্প আর অ্যাভোগাড্রো সূত্র, মানে অ্যাভোগাড্রো প্রকল্প কিন্তু অ্যাভোগাড্রো সূত্র বলা যায়, মানে স্বীকৃতি দিয়েছে, মানে শুধু এমনি এমনি স্বীকৃতি দেওয়া যায় না, কোনো একটা কারণ মানে কোনো একটা যদি স্বীকৃতি দেওয়া যাবে কখন, তো চলো এই স্বীকৃতি মানে অ্যাভোগাড্রো প্রকল্পকে কেন অ্যাভোগাড্রো সূত্র বলছি সেটা আমরা ভালো করে বুঝবো। প্রকল্প আর সূত্র কিন্তু প্রচুর আলাদা। দেখো, প্রকল্প আর সূত্র প্রচুর আলাদা, তো চলো ভালো করে বুঝি এটা। দেখো, এবার আমরা বুঝবো যে প্রকল্প আর যে সূত্র এক্স্যাক্টলি এটা আলাদা জিনিস, ঠিক আছে। কিন্তু কখন আমরা প্রকল্পকে আমরা সূত্র বলবো সেটা আমরা আজকে ভালো করে বুঝবো। দেখো, প্রকল্প হলো কোন একটা বিশেষ সম্পর্কে একটা সম্ভাব্য ধারণা দেওয়া, ঠিক আছে, মানে যেটা এখনো পুরোপুরি প্রমাণিত হয়নি, মানে বিজ্ঞানীরা আগে কোনো একটা বিষয় সম্পর্কে একটা ধারণা দিচ্ছে, মানে একটা বিজ্ঞানীরা কোনো একটা বিষয় আগে ধারণা দিচ্ছে, তারপর সেটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে সত্য যাচাই করছে যেটা সত্য কি না, সেটা হচ্ছে প্রকল্প। মানে ভালো করে বুঝবে, ঠিক আছে, সেটা একটা প্রকল্প, ঠিক আছে। ভালো করে বোঝো যে প্রকল্পটা কি। প্রকল্প হলো একটা কোনো একটা বিষয় সম্পর্কে একটা সঠিক ধারণা দেওয়া, ঠিক আছে, তারপর সেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করা। মানে বিজ্ঞানীরা আগে প্রথমে কোনো একটা বিষয় সম্পর্কে একটা যুক্তি দিচ্ছে, মানে একটা ব্যাখ্যা দিচ্ছে, মানে এরকম এরকম করে হবে, তারপর সেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখছে যে এটা সত্য কিনা সেটা যাচাই করছে, সেটা হচ্ছে প্রকল্প, ঠিক আছে। মানে একটা বিষয় সম্পর্কে একটা ব্যাখ্যা দেওয়া, সেটা হচ্ছে প্রকল্প। মেন যদি আমরা সঠিকভাবে বলতে চাই, প্রকল্প হলো একটা বিষয় সম্পর্কে একটা সঠিক ধারণা দেওয়া। আর সূত্রটা কি, যখন এই ধারণাটা দিচ্ছে, যে ব্যাখ্যা দিচ্ছে একটা বিষয় সম্পর্কে, সেই যে ধারণাটা দিচ্ছে সেই ধারণাটা যখন আমরা মানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করবো যেটা হ্যাঁ সত্য, এটা সত্য, আমরা প্রমাণ করে পেলে সত্য, তখন এটা আমরা যে প্রকল্পটাকে আমরা সূত্র আকারে বা নিয়ম আকারে আমরা স্বীকৃতি দেবো। দেখো, আমি এখানে এটাই লিখেছি বোর্ডের মধ্যে যে প্রকল্পটা কি। দেখো, প্রকল্পটা হলো, প্রকল্প মানে হলো কোনো একটা বিষয় সম্পর্কে একটা সাধারণ একটা ধারণা দেওয়া, ঠিক আছে। মানে তুমি একটা জিনিস তৈরি করলে, সায়েন্সের কোনো একটা জিনিস তৈরি, প্রথমে তো তুমি তৈরি করে ফেলবে না, না, প্রথমে তুমি ওই জিনিসটাকে ভাববে, একটা ধারণা তুমি একটা এবং মানে মাইন্ড এভাবে বানিয়ে এভাবে বানাবো, এভাবে এটা দেখবো এরকম হচ্ছে কিনা, পরীক্ষা করে দেখবো, তারপর দেখবে লাইটটা জ্বলছে কিনা, এরকম একটা ধারণা দিচ্ছ তুমি, মানে কাউকে বলছো যে কিভাবে বানাবে। সেটাই বলছে যে প্রকল্প মানে হলো কোন একটা বিষয় সম্পর্কে সম্ভাব্য একটা ধারণা দিচ্ছে, ঠিক আছে, যেটা এখনো কিন্তু পুরোপুরি প্রমাণিত হয়নি। তুমি এখন একটা জিনিস বানাচ্ছো, সেটা এখনো পুরোপুরি কিন্তু তৈরি হয়নি, তুমি এখন বলছো এভাবে বানাবো, এভাবে জ্বলবে, সেটাই বলছে পুরোপুরি তৈরি হয়নি। বিজ্ঞানীরা আগে সেটা ধারণা দেয়, মানে বিজ্ঞানীর জায়গায় তুমি ভাবো, তুমি আগে একটা ধারণা দিচ্ছে, ধরো অনেকে মিলে করো, তো তখন তুমি বলছো এভাবে করতে হবে, সেটা একটা ধারণা দিচ্ছে, ঠিক আছে। তারপর সেটি যখন পরীক্ষা, তখন তোমরা এক্সপেরিমেন্ট করছো, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখছো এটা সত্য কিনা এটা যাচাই করছো, সেটাকে একটা আমাদের প্রকল্প বলবো, ঠিক আছে। প্রকল্প বলবো, ভালো করে বুঝো, প্রকল্প হলো মানে কোনো একটা বিষয় সম্পর্কে সাধারণ মানে একটা সম্ভাব্য ধারণা দেওয়া, যেটি এখনো পুরোপুরি প্রমাণিত হয়নি। বিজ্ঞানীরা আগে সেটাকে একটা ধারণা দিচ্ছে, তারপরে সেটা আমাদের পরীক্ষা নিরীক্ষার মধ্যে সত্যতা যাচাই করছে, সেটা আমাদের প্রকল্প, ঠিক আছে। আর সূত্র কি? সূত্রটা হলো যে আমাদের যখন এই যে ব্যাখ্যাটা দিচ্ছে, মানে একটা সম্ভাব্য একটা ধারণা দিচ্ছে, ঠিক আছে, বিষয় সম্পর্কে, সেই যখন এই যে ধারণাটা যখন আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, বহুবার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখবো যেটা হ্যাঁ এটা সত্য হয়েছে, একটা যাচাই করে দেখলাম এটা সত্য, তখনই সেই প্রকল্পটাকে আমরা সূত্র বা নিয়ম আকারে স্বীকৃতি দেবো। দেখো, এটাই লিখলাম যে যখন সে ধারণাটা মানে যে ধারণা দিয়েছে, সম্ভাব্য যে ধারণা দিল, সেই ধারণা যখন পরীক্ষা করে সত্য প্রমাণিত হয়, মানে দেখছে হ্যাঁ প্রমাণিত হয়েছে, তখন সেটা সূত্র বা নিয়ম হিসেবে স্বীকৃতি পায়, ঠিক আছে। এটাই আমাদের সূত্র। তার জন্য যদি আমরা অ্যাভোগাড্রো প্রকল্প, যেটা আমরা বললাম অ্যাভোগাড্রো প্রকল্পকে সূত্র বলবো কেন, বলা যায় নাকি? দেখো, এটা তোমাদের পরীক্ষায় মানে বেশিরভাগ তোমাদের ক্লাস যে টেস্ট পরীক্ষা যেটা হয়, সে সময় বেশিরভাগ আসতে পারে যে অ্যাভোগাড্রো প্রকল্প কি আমরা কি সূত্র বলতে পারি? তো যুক্তিযুক্ত একটা ব্যাখ্যা, একটা বিতর্কমূলক প্রশ্ন, এটা বেশিরভাগ আসে না, তাও আসার চান্স কিছুটা অনেকটাই তোমাদের টেস্ট পরীক্ষা যেটা টেস্ট পরীক্ষা হয় তোমাদের, সেটাই মানে একটা বিতর্কমূলক প্রশ্ন, ঠিক আছে। তো হ্যাঁ বলতে পারবো, মানে যেটা বললাম প্রথমে ধারণা দিচ্ছি, তখন যেটা পরীক্ষা নিরীক্ষা মানে যখন প্রমাণিত হলো, যদি প্রমাণিত হয় তাহলে সেটা আমরা সূত্র বলবো, ঠিক আছে, বা নিয়ম বলবো। যদি আমরা অ্যাভোগাড্রো প্রকল্প হিসেবে যদি আমরা বলি, দেখো অ্যাভোগাড্রো প্রকল্পটা প্রথমে যে আমরা সূত্র যেটা দেখলাম, যে আমাদের যে গ্যাসের যদি চাপ আর উষ্ণতা যখন স্থির থাকে, তখন যে আমাদের যে গ্যাসের যে আয়তন তার মূল সংখ্যার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়, এটা আমাদের একটা প্রকল্প, মানে এটা আমাদের প্রকল্প, ঠিক আছে। মানে যে বলছে প্রকল্পটা কি বলছে, সমান চাপ ও উষ্ণতায়, ঠিক আছে, সমান আয়তন কোনো গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে, মানে এটাই সমান সংখ্যক অণু থাকবে, ঠিক আছে। এটা আমাদের প্রকল্প দিল। যখন এটা পরীক্ষা করে দেখলো যে এটা সত্য, তখন সেটাকে আমরা সূত্র বা নিয়ম আকারে স্বীকৃতি দিলাম, ঠিক আছে। তাহলে যদি আমরা এক কথায় বলি, প্রকল্প হলো কি কোন একটা বিষয় সম্পর্কে সাধারণ একটা সম্ভাব্য একটা ধারণা দেওয়া, আর সূত্র কি সেই ধারণাটাকে আমরা পরীক্ষা নিরীক্ষার মধ্যে প্রমাণ করা, সেটা হচ্ছে সূত্র। তাহলে ভালো করে বুঝলে। তো চলো এবার আমরা দেখবো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। তো এবার আমরা এসেছি যে বয়েল ও চার্লসের যে সমন্বয় সূত্রটা, ঠিক আছে। তো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটা আমরা এমন ভালো করে বোঝাবো, একটা সিম্পল ভাবে তোমাদের বোঝাবো, তোমাদের এই ক্লাসটা দেখার পর তোমাদের বয়েল ও চার্লসের সমন্বয় যে সূত্র আর কোনো একটা মানে কোনো প্রবলেম থাকবে না যে এই কিভাবে হচ্ছে। চলো শুরু করি।
দেখো বয়েলের সূত্রে আমরা প্রথমে কি দেখেছি পার্ট নাম্বার 1, তার জন্য বলছি পার্ট 1 আর পার্ট 2 অবশ্যই আগে ভালো করে দেখবে, তারপর পার্ট 3 তে আসবে। বয়েলের সূত্রে কি দেখবো সেটা বলছে যে আয়তনের সঙ্গে, বয়েলের সূত্রে আমরা কি দেখলাম যে গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় কখন, যখন আমাদের উষ্ণতা আর আমাদের ভর স্থির ছিল, ঠিক আছে। এটা আমাদের বয়েলের সূত্র, ঠিক আছে, 1 নাম্বার, এটা আমাদের বয়েলের সূত্র, ঠিক আছে। আয়তনের সঙ্গে চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় কখন, যখন উষ্ণতা আর আমাদের ভর স্থির। আর চার্লস সূত্র কি, আয়তনের সঙ্গে আমাদের কি দেখলাম যে টেম্পারেচারের সমানুপাতিক সম্পর্ক কখন, যখন আমাদের চাপ আর আমাদের ভর স্থির থাকবে, ঠিক আছে। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এটা কি, এটা বয়েলের, লিখে দিচ্ছি, ঠিক আছে, এটা বয়েল, এটা চার্লস। তাহলে বয়েলের সূত্র কি, আয়তনের সঙ্গে চাপের ব্যস্তানুপাতিক যখন, কখন, যখন আমাদের উষ্ণতা আর আমাদের ভর স্থির থাকে। আর আমাদের যে আয়তন, আর চার্লসের সূত্রে আমরা কি দেখলাম যে আয়তন আর উষ্ণতা আমাদের সমানুপাতে পরিবর্তিত হয় যখন আমাদের চাপ আর আমাদের ভর স্থির থাকবে, ঠিক আছে। তো চলো এবার দেখো, এখানে ভি এখানেও ভি আছে, তাহলে এটাকে আমরা যদি এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যদি আমরা সমন্বয় করি, ঠিক আছে, তাহলে 1 আর 2 আমরা সমীকরণ সমন্বয় করছি, ঠিক আছে। তাহলে দেখো এই ভি ভি আয়তন আয়তন, আমরা একটা আয়তন লিখতে পারি, আর এখানে ভ্যারিয়েস, এখানে ভ্যারিয়েস, আমরা ভ্যারিয়েস চিহ্নটা দিলাম। এখানে 1/p আছে, 1/p বসিয়ে দিলাম। এখানে টি আছে, তাহলে ইনটু টি লিখলাম, ঠিক আছে, সিম্পল। মানে এখানে ভি এখানেও ভি, আমরা এখানে একটা ভি লিখলাম, এখানে এখানে সমানুপাতিক চিহ্ন, এখানে সমানুপাতিক চিহ্ন, আমরা এখানে একটা সমানুপাতিক চিহ্ন দিলাম। এখানে 1/t আছে, এখানে 1/p, মানে 1/p আছে, আমরা 1/p লিখলাম, এখানে টি আছে, ইনটু দিয়ে আমাদের টি লিখলাম, ঠিক আছে। তো দেখো এবার আমরা যদি এটাকে করি, এই সমানুপাতিক চিহ্নটা গেলে আমাদের কোনো একটা কনস্ট্যান্ট নিতেই হয়, ঠিক আছে। তো তাহলে ভেদ যে চ্যাপ্টারটা তোমরা করেছো, তাহলে আমাদের যেখানে কি আমাদের সমানুপাতিক চিহ্ন গেলে আমাদের একটা ধ্রুবক নিতে হয়। ধ্রুবকটা যে কোনো নিতে পারো তুমি, এ বি সি ডি, আমি কে নেবো, ঠিক আছে। তো তাহলে এখানে ভি ইকুয়াল টু সমানুপাতিক চিহ্নটা হলে একটা ধ্রুবক নিতে হয় কে, ইনটু এখানে কি আছে, এ টিটা টি বাই পি আছে, ঠিক আছে। তো দেখো এই পিটাকে যদি আমরা এই কোণায় নিয়ে আসি, তাহলে কি হবে, ভি মানে পি ভি, ঠিক আছে, গুণ হবে কোনাকুনি, ইকুয়াল টু কে ইন্টু টি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের বয়েল ও চার্লসের যে সমন্বয় সূত্র, ঠিক আছে। এটা আমাদের বয়েল ও চার্লসের যে সমন্বয় সূত্র। দেখো এটাকে আমরা আবার করতে পারি, দেখো এই পিভি, এই দেখো এই টিটাকে যদি আমরা আবার নিচে, টিটাকে আমরা আবার নিচে আনতে পারি, ঠিক আছে, পি আর ভি এর নিচে আমরা আনতে পারি, মানে কোনাকুনি, তাহলে টি ইকুয়াল টু আমাদের কে। তাহলে দেখতে পাচ্ছ যে আমাদের চাপ আয়তন যে গুণফল আর যে টেম্পারেচার, তাদের যে অনুপাতটা, ঠিক আছে, একটা ফিক্স মান, মানে একটা ধ্রুবক মান। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, P1 V1 বাই T1 ইকুয়াল টু কে, আবার লিখতে পারি P2 V2 ইকুয়াল টু আমাদের T2 ইকুয়াল টু আমাদের কে। তাহলে দেখো দুটোই মানে একটা কি, একটা ফিক্স মান। তাহলে আমরা এটাকে যদি আমরা করি, মানে যদি এক জায়গায় করি, তাহলে আমাদের P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। তাহলে এটাই হচ্ছে আমাদের বয়েল ও চার্লসের যে সমন্বয় সূত্রের গাণিতিক রূপ। আসলে কিন্তু এটা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র আমাদের এইটা, ঠিক আছে। আর আমাদের যেটা আমাদের নিউমেরিক্যাল আমাদের করবো, তখন আমাদের এই বয়েল ও চার্লসের যে সমন্বয় সূত্র নিউমেরিক্যাল আমরা এটা দিয়ে করবো, ঠিক আছে। P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। আর বয়েল ও চার্লসের যে সমন্বয় সূত্র যে গাণিতিক সেটা হচ্ছে P V ইকুয়াল টু K ইন্টু T, ঠিক আছে। তো এবার আমরা দেখবো, দেখো আরেকবার আমি সিম্পলিফাই আরেকবার আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা কি বয়েলের চার্লসের সমন্বয় সূত্রতে কি দেখলাম, যে বয়েলের সূত্র আমরা বিজ্ঞানী যে বয়েলের সূত্র আমরা প্রথমে লিখলাম বয়েলের সূত্র, ঠিক আছে। তো বয়েলের সূত্র আমরা কি ভি আর যে পি এর সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল আমাদের বয়েলের সূত্র আমরা দেখেছি, ঠিক আছে। তখন আমাদের কি ছিল, আমাদের টেম্পারেচার, আমাদের ভর ছিল স্থির, এটা 1 নম্বর সমীকরণ আমরা দিলাম, ঠিক আছে, বয়েলের সূত্রতে। আর আমাদের এবার চার্লসের সূত্রতে আমরা এলাম। তো চার্লসের সূত্রে আমরা দেখেছিলাম যে আয়তনের সঙ্গে আমাদের যে টেম্পারেচার মানে উষ্ণতার সঙ্গে সমানুপাতিক সম্পর্ক কখন, যখন আমাদের চাপ মানে প্রেশারটা আর আমাদের ভর মাসটা যখন স্থির থাকবে, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তো এই 2 নম্বর সমীকরণকে যখন আমরা সমন্বয় করবো, মানে একসাথে লিখবো, তখন আমাদের এই আয়তন লেখা আছে, আমি একটা আয়তন লিখলাম, দুটো ভেরিয়েস আছে, আমরা যখন একটা লিখলাম 1/p আছে, 1/p লিখলাম, গুণ দিয়ে আমাদের টি আছে, টি লিখলাম। তাহলে দেখো এবার আমরা ভ্যারিয়েস আমাদের ধ্রুবক চিহ্ন আমাদের আমাদের ধ্রুবক চিহ্ন মানে সমানুপাতিক চিহ্নটা দিলে আমাদের কি একটা সমান সমান মানে কি একটা ধ্রুবক নিতে হয়। তাহলে ধ্রুবকটা নিলাম কে, আর এখানে টিটা উপরে আছে, তাহলে টি বাই পি। এবারে এই পিটাকে যখন আমি এই নিচে, ঠিক আছে, এই পিটাকে যখন আমি এই কোনায় গুণ করে দিলাম, ঠিক আছে, তাহলে পি ভি ইকুয়াল টু কে ইন্টু টি আছে, ঠিক আছে। আর তাহলে এবার যদি এটা হচ্ছে আমাদের বয়েল ও চার্লসের যে সমন্বয় সূত্র যে গাণিতিক রূপ। এবার যদি আমরা এই টিটাকে যদি আমরা নিচে নামাই, তাহলে হয় P1 V1 বাই T1 ইকুয়াল টু কে। দেখো এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটা দেখো,
যে আমাদের P1V1/T1 যে এদের যে অনুপাতটা, ঠিক আছে, পি মানে চাপ আর আয়তনের যে গুণফল আর আমাদের যে টেম্পারেচার তার অনুপাতটা একটা ফিক্স মান, তাহলে আমরা লিখতে পারি যে P1V1/T1 ইকুয়াল টু কে, আবার P2V2 ইকুয়াল টু T2, ঠিক আছে, মানে P1V1/T1 ইকুয়াল টু কে আর P2V2/T2 ইকুয়াল টু কে। তাহলে দেখো দুটোই আমাদের ফিক্স মান, তাহলে আমরা এটা লিখতে পারি যে P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2। তোমরা এটাকে আরো লিখতে পারতে যে P3V3/T3, এটাকে আরো লেখা যেত P4/V4, P4V4/T4। আমাদের এত কিছু লাগবে না, আমাদের মেইনলি আমাদের এটুকু লাগবে, ঠিক আছে, মানে আমাদের P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2। এটা আমাদের গাণিতিক মানে সমস্যাগুলো সমাধান করতে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তো দেখো এবার আমরা আদর্শ গ্যাসের সমীকরণ দেখবো, ঠিক আছে। আদর্শ গ্যাসের সমীকরণ, ঠিক আছে, এটা পরীক্ষা আসতে পারে। আদর্শ গ্যাসের সমীকরণটা আমাদের স্থাপিত করো, আর বা এরকম ভাবে আসতে পারে যে আদর্শ গ্যাসের সমীকরণটা কি, আমাদের তিনখানা সূত্র যে আমরা শিখলাম, বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর আমাদের যে অ্যাভোগাড্রোর সূত্র, ঠিক আছে, প্রকল্পকে আমরা সূত্র বলছি, ঠিক আছে। তো অ্যাভোগাড্রোর সূত্র, এই তিনটে সূত্র আমরা সমন্বয় করে আমাদের যে সমন্বয় করে যে সূত্রটা পাবো সেটাকে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ বলা হয়, ঠিক আছে। তো পরীক্ষায় এবার এরকম ভাবে থাকতে পারে যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং আদর্শ গ্যাসের সূত্র, ঠিক আছে, থেকে আমাদের পিভি ইকুয়াল টু এনআরটি এই সমীকরণটা প্রমাণ করো, এভাবে থাকতে পারে পরীক্ষায় প্রশ্ন। আর সরাসরি দিতে পারে আদর্শ গ্যাস সমীকরণটা আমাদের প্রমাণ করো। তো চলো যেভাবে আসুক না কেন তোমাদেরকে শেখাচ্ছি, তোমরা করতেই পারবে। তো দেখো আদর্শ গ্যাসের সমীকরণ আমাদের তিনখানা সমীকরণ লাগবে। তো প্রথম সমীকরণ আমাদের যেটা 1 নাম্বার, আমাদের যেটা এখানে লিখলাম যে দুটো সূত্র, ঠিক আছে, তার আমাদের 1 নাম্বার হচ্ছে বয়েলের সূত্র, ঠিক আছে, আমি আর লিখছি না বয়েলের সূত্র। বয়েলের সূত্র আমরা কি দেখলাম এখানে ভালো করে বুঝিয়েছি, ঠিক আছে, এতবার আর বলছি না। তো বয়েলের সূত্র আমরা কি, আয়তনের সঙ্গে আমাদের যে চাপের সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক কখন যখন আমাদের চাপ আর আমাদের যে ভরটা আমাদের সিপ, ঠিক আছে। আর আমাদের 2 নাম্বার আমাদের কি, যখন আমাদের এবার চার্লসের সূত্র, ঠিক আছে, বয়েলের সূত্র, এটা বয়েলের সূত্র, কিন্তু এটা বয়েল, এটা চার্লসের সূত্র, টেম্পারেচারের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক কখন, যখন আমাদের চাপ আর আমাদের ভরটা আমাদের স্থির, ঠিক আছে। তো এবার আরেকটা সূত্র যেটা আমি আগে করেছি, অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্রতে কি দেখলাম যে আয়তনের সঙ্গে আমাদের যে মূল সংখ্যা সেটার সম্পর্ক কি, যখন আমাদের যে চাপ আর টেম্পারেচার স্থির থাকবে, ঠিক আছে। এই তিনখানা সূত্র আমরা দেখলাম, পার্ট 1, পার্ট 2, এটা পার্ট 3 তে আমরা দেখেছিলাম, ঠিক আছে। তাই আগের পার্টগুলো ভালো করে দেখবে, বারবারে বলছি। তো এই তিনটে সূত্র যখন আমরা সমন্বয় করবো, মানে এটাকে আমরা 1 নাম্বার সূত্র দিলাম, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার সূত্র, ঠিক আছে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, ঠিক আছে। তিনটে সূত্র যখন আমরা সমন্বয় করব, তাহলে এক জায়গায় করবো তিনটে সূত্র, যখন আমরা এই দুটো সূত্রকে যখন এক জায়গায় সমন্বয় করে এটা পেয়েছি, ঠিক আছে, মানে ভি ভ্যারজেস 1/p ইন্টু টি, মানে এইভাবে লিখেছি, সেটাকে আমরা লিখবো। দেখো ভি তিনখানে দিয়ে আছে, তাহলে আমি একটা ভি লিখলাম, এখানে ভ্যারিজেস চিহ্ন আছে, ভ্যারিজেস চিহ্নটা লিখলাম, 1/p আছে, 1/p লিখলাম, ডট ইন্টু আছে আমাদের টি আছে, টি লিখলাম, এন আছে, এরপর দেখো তিনখানে ভি আছে, আমরা একটা ভি লিখলাম, ভ্যারিজেস তিনটে আছে, আমরা একটা ভ্যারিজেস লিখলাম, 1/p লিখলাম, ইন্টু দিয়ে এটা ইন্টু, ঠিক আছে, ইন্টু দিয়ে টি ইন্টু দিয়ে এন আছে, এন লিখলাম, এবার আমরা লিখে ফেললাম। তো দেখো এবার আমরা কি ভি, বারবারে বলেছি সমানুপাতিক যদি আমরা চিহ্ন উঠাতে চাই, তাহলে সমানুপাতিক চিহ্ন যদি আমরা উঠাতে চাই, তাহলে দেখো এখানে আমরা বারবারে বলেছি সমানুপাতিক চিহ্ন যদি উঠাতে চাই, আমাদের একটা সমান সমান দিয়ে আমরা একটা ধ্রুবক নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা সমান সমান দিয়ে একটা ধ্রুবক নিলাম কে, ঠিক আছে, কে নিতে পারি, যে নিতে পারি, কিন্তু এই জায়গায় আমরা কে নেব না, এখানে আমরা আর নেব, ধ্রুবকটা আমরা আর নেব। এবার অনেকে বলবে আর কেন নিয়েছেন, এবার দেখো এটা আমি জানি না এটা বিজ্ঞানীরা কেন দিয়েছে। তো বিজ্ঞানীরা ওদের এতদিন আর দিয়ে করে গেছে, তো আর দিয়ে করতে হবে, বিজ্ঞানীদের মান রাখতে হবে। তো ইন্টু দিলাম, সমানুপাতিক চিহ্নের জন্য আমরা ধ্রুবক নিলাম, ধ্রুবকটা হচ্ছে আর, ঠিক আছে, 1/p লিখলাম, ইন্টু আমাদের টি লিখলাম, ইন্টু আমাদের এন লিখলাম, ঠিক আছে। এখানে আমাদের লিখে দিতে হবে যে আরটা হলো আমাদের সর্বজনীন গ্যাস ধ্রুবক, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সর্বজনীন গ্যাস ধ্রুবক, ঠিক আছে। তো দেখো এই আরটা লিখলাম, এখানে আমাদের এই টি আর এন উপরে আছে, তাহলে টি ইন্টু এন বাই পি। দেখো এই পিটাকে যখন আমরা কোনাকুনি গুণ করবো, তাহলে আমাদের পিভি ইকুয়াল টু, এই এনটা আমরা আগে লিখছি, ঠিক আছে, এন, তারপর আরটা লিখছি এন আর টি, দেখো আমাদের প্রমাণিত হয়ে গেল পিভি ইকুয়াল টু এন আর টি, ঠিক আছে। তাহলে আমি আরেকবার বলছি,
আমরা আদর্শ গ্যাস যখন বলবে, আদর্শ গ্যাস মানে আমাদের তিনখানা সূত্র মাথায় রাখতে হবে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর আমাদের অ্যাভোগাড্রো সূত্র। এই তিনটে সূত্র আমরা সমন্বয় করে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ নির্ণয় করবো, ঠিক আছে। তো প্রতিষ্ঠাতা করবো। তো প্রথম সূত্র আমাদের বয়েলের সূত্র কি, আমাদের আয়তনের সঙ্গে আমরা জানি, আয়তনের সঙ্গে আমাদের চাপে ব্যস্তানুপাতিক সম্পর্ক, যখন আমাদের চাপ আর আমাদের ভর ছিল স্থির, ঠিক আছে। আর চার্লসের সূত্রতে আমরা দেখলাম যে আয়তনের সঙ্গে চাপের সমানুপাতিক সম্পর্ক কখন, যখন আমাদের চাপ আর আমাদের ভর স্থির থাকবে। আর আমাদের অ্যাভোগাড্রো সূত্রতে আমরা দেখলাম যে আয়তনের সঙ্গে যে মোল সংখ্যা n তার সমানুপাতিক সম্পর্ক কখন, যখন আমাদের চাপ আর টেম্পারেচার স্থির থাকবে, ঠিক আছে। তো এই তিনটে সূত্র যখন আমরা সমন্বয় করলাম, ঠিক আছে, এটা পেলাম, মানে v ভ্যারিয়াস 1/p × t × n। n হলো আমাদের মূল সংখ্যা। তো দেখো এই সমানুপাতিক চিহ্ন উঠাতে গেলে আমাদের একটা ধ্রুবক নিতে হয়। তো ধ্রুবক তোমরা যে কোনো চিহ্ন নিতে পারো, কিন্তু আমরা এই যে আদর্শ গ্যাস সমীকরণ, সেখানে আমাদের বিজ্ঞানীরা এমন একটা মানে যে কোনো একটা চিহ্ন নেয়, কিন্তু এখানে আমাদের নিয়েছে আমাদের আর কোনো একটা বিষয় সম্পর্কে নিয়েছে, ওদের অনুসারে আমরা চলি। তো আরটা লিখলাম এখানে, আরটাকে আমরা সর্বজনীন গ্যাস ধ্রুবক বলি, ঠিক আছে। তো এখানে সিম্পলি লিখে দিলাম যেরকম আছে। তো দেখো এই টি আর এনটা উপরে আছে, টি আর এনটা এখানে লিখলাম, আর পি বাই পি, এই পিটাকে যখন আমরা কোনাকুনি যে গুণ করে দিলাম, তাহলে পি ভি হয়ে গেল। তাহলে আর এই এনটাকে আমরা আগে লিখলাম এন, তারপর আর লিখলাম, তারপর টি লিখলাম। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল যে আদর্শ গ্যাস সমীকরণ এটাই, যে পিভি = এনআরটি, এটাই আমাদের আদর্শ গ্যাস সমীকরণ, ঠিক আছে। তো যদি প্রশ্নতে বলে আদর্শ গ্যাস সমীকরণ বা আমাদের বয়েল, চার্লস আর অ্যাভোগাড্রো সূত্র সমন্বয় করে প্রমাণ করে যে পিভি = এনআরটি, তাহলে আমরা এভাবে তোমরা প্রমাণ করবে। আর যদি বলে বয়েল, চার্লসের যে সমন্বয় সূত্র প্রমাণ প্রতিষ্ঠা করো, তাহলে বয়েলের সূত্র আর চার্লস সূত্র সমন্বয় করে এইটুকু যদি করো, তাহলে এটা প্রমাণ হবে। তোমরা তাও বাড়তি তোমরা করতে পারো এইটুকু, ঠিক আছে। P1V1/T1 = P2V2/T2। তো তাহলে আমরা এখানে শিখলাম বয়েলের সূত্র, চার্লস সূত্র আর আদর্শ যে সমীকরণ, পিভি = এনআরটি আর P1V1/T1 = P2V2/T2, এটা আমাদের বয়েলের চার্লসের সমন্বয় সূত্র, এটা আমরা শিখলাম। এবার আমরা শিখবো যে আর, ঠিক আছে, যে সর্বজনীন গ্যাস ধ্রুবক, এই সম্পর্কে আমরা জানবো যে সর্বজনীন গ্যাস ধ্রুবকটা কি, এর মান কি, এর মাত্রা কি, এর একক কি, ঠিক আছে। তো চলো সর্বজনীন গ্যাস ধ্রুবকটা শেখা যাক। দেখো মানে আমাদের আর এর মান নির্ণয় করার আগে আমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস আমাদের রয়ে গেছিলো বাড়তি, মানে ভেতরে, সেগুলো আমরা আগে আরেকবার বলছি, ঠিক আছে। মানে রয়ে গেছিলো, এগুলো বলতে হবে তোমাদের, এইগুলো জিনিসগুলো তোমাদের জানতে হবে। তো দেখো বাস্তবে গ্যাস কোনগুলোকে বলে, দেখো যে প্রাকৃতিক তোমরা যেসব গ্যাসগুলো দেখো, আমাদের অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন ও হাইড্রোজেন, এসব যে গ্যাসগুলো আছে সেগুলো দেখো। প্রথমে তো আমি ডেফিনেশন দিই বাস্তব গ্যাস কোনগুলোকে বলে। যে আমরা দেখলাম আদর্শ গ্যাস কোনগুলো, যেগুলো মানে আদর্শ গ্যাস হয়েছে আমাদের সূত্রটা দেখলাম কি, পিভি = আমাদের এনআরটি, মানে আদর্শ গ্যাস কোনগুলো, যখন যেই সব গ্যাসগুলো আমাদের যে পিরিয়ডিক টেবিলে, মানে যেসব আমাদের যে গ্যাসগুলো আছে, সেই সব গ্যাসগুলো যেগুলো যদি আমাদের যে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি = এনআরটি সমীকরণ যদি মেনে চলে, তাহলে তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলবো, ঠিক আছে। যদি যেসব গ্যাসগুলি যদি আমাদের পিভি = এনআরটি যে সমীকরণ যদি না মেনে চলে, তাহলে সেটাকে আমরা বাস্তব গ্যাস বলবো, ঠিক আছে, বাস্তব গ্যাসগুলো। তার মানে কি বুঝলাম, মানে কি বললাম আমি, ভালো করে বোঝো যে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে কি পার্থক্যটা কি। মানে আদর্শ গ্যাসের যে সমীকরণ আমরা পিভি = এনআরটি যে দেখলাম, মানে যে আমাদের যে পর্যায় সারণী যেটাকে ইংরেজি পিরিয়ডিক টেবিল যেটাকে বলে, ঠিক আছে। তো পিরিয়ডিক টেবিলে যে সব মৌলগুলো আছে, সেই গ্যাসগুলো আছে, সেই গ্যাসগুলো মানে যেসব মানে জানো, যেসব গ্যাস আমাদের, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, যে ইত্যাদি যেসব গ্যাসগুলো আছে, সেই সব গ্যাসগুলো যদি এই আদর্শ গ্যাসের সমীকরণ পিভি = এনআরটি যদি সমীকরণ মেনে চলে, তাহলে তাদেরকে আমরা বলবো বাস্তব গ্যাস। আর যদি কাদেরকে আমরা মানে বাস্তব গ্যাস বলবো, মানে আদর্শ গ্যাস যদি এই পিভি = এনআরটি সমীকরণ মেনে চলে, তাদেরকে আমরা আদর্শ গ্যাস। আর বাস্তব গ্যাস যদি এই পিভি = এনআরটি সমীকরণ মেনে না চলে, তাহলে তাদেরকে বলবো আমরা বাস্তব গ্যাস, ঠিক আছে। তো তাহলে বুঝলাম আমরা আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে যে পার্থক্যটা, ঠিক আছে। তো দেখো আরেকটা জিনিস বলবো, বাস্তবে কিন্তু মানে আদর্শ বলে কোনো কিছু হয় না, মানে একটা কাল্পনিক গ্যাস, ঠিক আছে। মানে যেটা আমরা বলছি আদর্শ গ্যাস বলে, কিন্তু মানে বাস্তবে কোনোদিন হয় না, এটা একটা কাল্পনিক গ্যাস আমরা ধরি। তাহলে পরীক্ষায় একটা প্রশ্ন আসে, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই যে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে, ঠিক আছে, যে আমরা বাস্তব গ্যাস, ঠিক আছে, যেসব ক্লোরিন, হাইড্রোজেন, অক্সিজেন, যেসব গ্যাসগুলো আছে, সেই সব গ্যাসগুলোকে আমরা কখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, ঠিক আছে। তো দেখো কি বলবে তোমরা যদি পরীক্ষা আসে কখন বাস্তব, এটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রতিবারই আসে বেশিরভাগ এমসিকিউতে বা এসিকিউতে, যে কোনো প্রশ্নতে, যে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তো দেখো বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে, যখন আমাদের নিম্নচাপ, মানে চাপ খুব নিম্ন হবে, এবং টেম্পারেচার উষ্ণতা উচ্চ হয়, মানে নিম্নচাপ আর উচ্চ উষ্ণতায় আদর্শ গ্যাসগুলি আমাদের বাস্তব গ্যাসের মতো আচরণ করবে, ঠিক আছে। মানে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে, যেমন অক্সিজেন, আমাদের যে ক্লোরিন, ঠিক আছে, যে আরো যেসব গ্যাসগুলো আছে, সেসব গ্যাসগুলো যেমন নাইট্রোজেন, সেসব গ্যাসগুলি আমাদের বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে, যেগুলো পিভি = এনআরটি সমীকরণ মেনে চলে না কিন্তু বাস্তব গ্যাস, কিন্তু কখন, যদি নিম্নচাপ আর উচ্চ উষ্ণতা হয়। মানে কি,
আয়তন আর যদি টেম্পারেচার উচ্চ হয় মানে উষ্ণ মানে বৃদ্ধি যদি অর্থাৎ আমরা এক কথা যদি বলতে পারি মানে বলতে চাই আয়তন মানে যদি এই গ্যাসগুলো যদি আয়তন আর যদি উষ্ণতা মানে বাড়ানো হয় তাহলে যেই আদর্শ গ্যাসগুলো আমাদের বাস্তব গ্যাসের মতো আচরণ করবে, ঠিক আছে, এটাই আমাদের বোঝানোর ছিল। তো তাহলে তোমরা ভালো করে বুঝলে আশা করি। তো এবার আরেকটা জিনিস আমাদের রয়ে গেছিল যে অ্যাভোগাড্রো যে সূত্রটা আমরা দেখলাম, আমি একটা জিনিস স্কিপ করে চলে এসেছি। তো দেখো হঠাৎ করে মনে পড়লো যে অ্যাভোগাড্রো যে অনুসিদ্ধান্ত, যে বিজ্ঞানী অ্যাভোগাড্রো কিছু অনুসিদ্ধান্ত দিয়ে গেছিলেন, ঠিক আছে। তো অ্যাভোগাড্রো অনুসিদ্ধান্ত 1 নম্বর যে অনুসিদ্ধান্ত ছিল, 1 নম্বর অনুসিদ্ধান্ত ছিল যে গ্যাসের যে ভর, ঠিক আছে, এম, আমরা ভরকে সাধারণত এম দিয়ে ডিনোট করি। তো ভরটা তার বাষ্পঘনত্ব, ঠিক আছে, ডি, বাষ্পঘনত্বকে আমরা সাধারণত ডি দিয়ে ডিনোট করি, সে বাষ্পঘনত্বের দ্বিগুণ হয়। মানে বিজ্ঞানী অ্যাভোগাড্রো যে বলছে অনুসিদ্ধান্ত যে আমাদের যে গ্যাসগুলো যে গ্যাসের যে ভর তার বাষ্পঘনত্ব, গ্যাসের যে ভর সেই গ্যাসের যে বাষ্পঘনত্ব তার বাষ্পঘনত্বের ভরটা বাষ্পঘনত্বের দ্বিগুণ, সেটাই বলছে। আর 2 নম্বর অনুসিদ্ধান্ত কি বলছে, 2 নম্বর অনুসিদ্ধান্ত বলছে যে আমাদের যে 8 নম্বর শ্রেণী, যে আমাদের পর্যায় সারণীতে যে 8 নম্বর শ্রেণী যেগুলো আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, যেসব নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে মানে নোবেল গ্যাস, সেই সব গ্যাসগুলি ছাড়া বাকি যেসব গ্যাসগুলি হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, ক্লোরিন, ঠিক আছে, হিলিয়াম বাদ দিয়ে, হিলিয়াম তো আমাদের নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে, যেমন এইসব গ্যাসগুলো, ঠিক আছে, এগুলো সব আমাদের দ্বিপরমাণু হবে। মানে আমাদের 18 নং শ্রেণী যে 18 নং শ্রেণী যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, ঠিক আছে, সেই নিষ্ক্রিয় গ্যাসগুলি বা ছাড়া বাকি যেসব গ্যাস আমাদের হাইড্রোজেন, অক্সিজেন, আমাদের ক্লোরিন, নাইট্রোজেন, সেই সব গ্যাসগুলো আমাদের দ্বিপরমাণু হবে। এটাই আমাদের বিজ্ঞানী যে অ্যাভোগাড্রো বলে গেছে কিছু, যে বলছে ভালো করে বোঝো। প্রথম বলছে যে আমাদের যে গ্যাসের যে ভর তার বাষ্পঘনত্বের দ্বিগুণ হবে, আর 2 নম্বর অনুসিদ্ধান্ত বলছে যে 18 নম্বর শ্রেণীর যেটাকে আমরা বলি কি আমাদের যে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস, যাদেরকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বলে মানে বলি, ঠিক আছে, সেই গ্যাসগুলি বাদ দিয়ে মানে সেই সব গ্যাসগুলি ছাড়া বাকি যেসব গ্যাসগুলি আছে, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন, ঠিক আছে, নাইট্রোজেন, এগুলো ক্লোরিন ইত্যাদি যেসব গ্যাসগুলি আছে সেই সব গ্যাসগুলো দ্বিপরমাণু হবে। কোনগুলো ছাড়া? এই নিষ্ক্রিয় গ্যাসগুলি ছাড়া। তো চলো এই টপিকগুলো আমি স্ক্রিপ্ট ছিল, এগুলো আমি বুঝিয়ে দিলাম। এবার আমরা আর এর মানটা দেখবো। তো এবার আমরা করবো আর এর মাত্রা, মানে মাত্রাটা, আর এর মাত্রা, ঠিক আছে, যে আমরা আর কে যে আমরা কি নামে বলি সর্বজনীন গ্যাস ধ্রুবক, ঠিক আছে, সেটা আমাদের আদর্শ গ্যাস থেকে দেখলাম যে আর একটা সর্বজনীন গ্যাস ধ্রুবক, এর কিছুতে ধ্রুবক দিয়েছে, এর তো মান থাকবে না, এর যে মান থাকবে আমাদের একক থাকবে, তো আর মাত্রা থাকবে। তো চলো এবার আমরা প্রথমে দেখবো আর এর যে মাত্রাটা কিভাবে নির্ণয় করবো। তো চলো কিভাবে নির্ণয় করি দেখো। আমরা প্রথমে কি দেখলাম যে সূত্রটা আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু আমাদের এন আর টি, ঠিক আছে, এটা একটা দেখলাম। তো দেখো এখান থেকে আমরা আর এর মানটা বের করবো, ঠিক আছে। তো দেখো এ পিভি দেখলাম, 8টা রাখবো আমরা, আর এর মান বের করে তাই 8টা রাখলাম। এ টি আর এনটা আমরা নিচে পাঠিয়ে দিলাম, ঠিক আছে, টি আর এন মানে এন আর টিটা আমরা নিচে পাঠালাম, আর এখানে 8টা রয়ে গেল। তাহলে দেখো ভালো করে বোঝো, এই পিভি আমরা পিভি রেখে দিলাম, ঠিক আছে, আর এ টি আর এনটা আমরা নিচে পাঠিয়ে দিলাম, উপরে আছে তারা নিচে চলে আসবে, আর এখানে 8টা রয়েছে, 8টা রাখলাম, ঠিক আছে। তো দেখো এবার আমরা এই 8টাকে আমরা এই পাশে রাখলাম, মানে এটাকে এই পাশে এটাকে এই পাশে আনলাম তোমাদের, তাহলে আর ইকুয়াল টু পিভি বাই আমাদের এনটি, ঠিক আছে। তো দেখো এবার আমরা জানতে হবে যে চাপ আমাদের লিখে ফেলছি, ঠিক আছে, আমাদের পিটা কি, পিটা আমাদের চাপ, আমাদের ভিটা কি আয়তন, আমাদের এনটা কি আমাদের পদার্থের পরিমাণ, ঠিক আছে, এন হলো আমাদের পদার্থের পরিমাণ, এন হলো আমাদের পদার্থের পরিমাণ, ঠিক আছে, আর আমাদের টিটা আমাদের উষ্ণতা। তো দেখো আমাদের প্রথমে ক্লাস 10-এ আমরা কিছু কিছু সূত্র আমরা ভৌত বিজ্ঞানে যারা করনি, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো এখন দেখো, ঠিক আছে, আমরা কিছু কিছু সূত্র দেখেছি যে চাপ ফর্মুলা কি, আমরা আগে ক্লাস 9-এ আমরা পড়েছি, এটা চাপের ফর্মুলা যে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে। তো দেখো এখানে আমরা লিখি চাপ ইকুয়াল টু কি, আমরা কি জানি ক্লাস 9-এ, তোমরা না পড়লেও ঠিক আছে, দেখো এখানে ভালো করে দেখবে, ঠিক আছে, ক্লাস 9 এটা ছিল, চাপ ইকুয়াল টু কি, বল বাই ক্ষেত্রফল। তো দেখো এই চাপ ইকুয়াল টু হচ্ছে বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে। তো এই ক্ষেত্রফলকে আমরা আবার লিখতে পারি, দেখো বল লিখে দিলাম এখানে, ঠিক আছে, বল জায়গায় ক্ষেত্রফলকে আমরা কি লিখতে পারি, দেখো দৈর্ঘ্যের স্কয়ার লিখতে পারি নাকি, দেখো তাহলে ক্ষেত্রফল কি দৈর্ঘ্যের স্কয়ার লেখা যায়। দেখো যদি কোনো একটা বর্গক্ষেত্র বলে, ঠিক আছে, তো বড় এটাও এক্স এটাও এক্স, ঠিক আছে, তো যদি বলি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তখন কি লিখি ক্ষেত্রফলের সময় এক্স স্কোয়ার এত, তখন তারপর এককটা কি লিখি বর্গ, যা সেমি থাকলে সেমি, সেমি, বর্গটা কেন লিখি, কারণ এখানে স্কোয়ার আছে তার জন্য। তাহলে দেখো এখানে হচ্ছে স্কোয়ার, মানে ক্ষেত্রফলকে আমরা দৈর্ঘ্য স্কোয়ার লিখতে হয়, ঠিক আছে। তো আবার যদি ক্ষেত্রফলকে দৈর্ঘ্য স্কোয়ার লেখা যায়, তাহলে আয়তনকে আমরা কি লিখতে পারবো, দেখো আয়তন দৈর্ঘ্যের কিউব লিখতে পারি, তাহলে আয়তনকে দেখো
কোনো একটা ঘনকে যদি আয়তন নির্ণয় করি তখন ধরো নির্ণয় হলো, ঠিক আছে, আয়তনটা লাস্টে আমরা কি লিখি, ঘন কি, ঘন মিটার, ঘন সেমি লিখি। তো ঘনটা কি মানে কিউব, কিউব বুঝাচ্ছে মানে এখানে কিউব হবে, ঠিক আছে, মানে এত দৈর্ঘ্য, আয়তনকে দৈর্ঘ্যের কিউব লিখতে পারি, ঠিক আছে। ঘন মানে বলি না আমরা ঘন সেমি, ঘন মিটার, যখন আমরা আয়তন সূত্রের জন্য অ্যান্সার বের করার সময় লাস্টে আমরা কি লিখি, এত ঘন মিটার, ঘনটা কেন, কারণ কিউব আছে বলি, ঠিক আছে। আর বর্গ যখন আমরা ক্ষেত্রফল বের করি তখন কি, বর্গের এত বর্গ সেমি, বর্গটা কেন কি আমাদের স্কোয়ার আছে মানে বর্গ, তার জন্য এখানে আমরা কি তাহলে ক্ষেত্রফলকে আমরা দৈর্ঘ্য স্কোয়ার লিখতে পারি, আয়তনকে আমরা দৈর্ঘ্যের কিউব লিখতে পারি, ঠিক আছে, সেটা লেখা যায়, লিখতে পারবো। তো দেখো তাহলে চাপের জায়গায় আমরা কি লিখলাম, বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে, বল বাই ক্ষেত্রফল। এখানে আমি একবার লিখে দিচ্ছি, ঠিক আছে, কারণ আমরা কি লিখেছি বল বাই ক্ষেত্রফল, তাহলে আর ক্ষেত্রফলকে আমরা দৈর্ঘ্য স্কোয়ার, তাহলে একবার লিখে দিচ্ছি দৈর্ঘ্যের স্কোয়ার ইন্টু আয়তনকে আমরা কি লিখতে পারি, এই আয়তনকে আমরা দৈর্ঘ্যের কিউব লিখতে পারি, দৈর্ঘ্যের কিউব লিখতে পারি বাই আমাদের কি এবার পদার্থের পরিমাণ, ঠিক আছে, পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ কিন্তু এখানে আমাদের উষ্ণতা আছে, উষ্ণতা লিখে দিলাম। তো এবার দেখো এখানে এই দৈর্ঘ্যের স্কোয়ার, একটা দৈর্ঘ্যের স্কোয়ার এখানে দৈর্ঘ্য কিউব, তার মানে এখানে একটা দৈর্ঘ্য বেঁচে থাকবে। দেখো দৈর্ঘ্য স্কোয়ার থেকে দৈর্ঘ্য কিউব মানে এখানে তিনখানা দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য, আর এখানে দুখানা দৈর্ঘ্য, তাহলে যদি দুখানা দৈর্ঘ্য আর তিনখানা দৈর্ঘ্য তাহলে একখানা দৈর্ঘ্য বেঁচে থাকবে এখানে, তাহলে এখানে থাকছে কি বেঁচে যাচ্ছে, বল আর ইন্টু দৈর্ঘ্য, ঠিক আছে, বল ইন্টু আমাদের দৈর্ঘ্য বেঁচে যাচ্ছে, দৈর্ঘ্য লিখলাম। আর নিচে আমাদের কি পদার্থের পরিমাণ ইন্টু উষ্ণতা। তো দেখো এবার আরেকটা ফর্মুলা আমরা, যে বল, ঠিক আছে, বল ইকাল টু আমরা কি জানি, মানে এফ মানে ফোর্স, যেটা বল এফ ইকাল টু এম এ, ঠিক আছে, মানে এম মানে ভর, এ হলো অ্যাক্সিলারেশন, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এ হলো আমাদের কি অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ত্বরণ, ঠিক আছে। তো এখান থেকে এম ইন্টু এ মানে ত্বরণের সূত্র কি আমরা জানি, বেগের পরিবর্তন বাই সময়, ঠিক আছে, ত্বরণের একটা ফর্মুলা আছে, ক্লাস 9-এ ছিল এগুলো, বেগের পরিবর্তন বাই সময়, বাই সময়, ঠিক আছে, এটা আমাদের ত্বরণের যে ফর্মুলাটা, ঠিক আছে। তো এবার আমরা আরেকটা জানি যে বেগের পরিবর্তনে আরেকটা ফর্মুলা আছে, মানে বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়, আবার নিচে দেখো সময় লেখা আছে, ঠিক আছে, সময় লিখে দিলাম এখানে। তো এবার দেখো এই দূরত্বটা লিখলাম, আর এখানে বাই সময় আছে, মানে এই সময়টা লিখলাম ইন্টু মানে যে 1 বাই সময়, ঠিক আছে, 1 বাই সময়টা আছে সেটা লিখলাম। তো দেখো তাহলে এম ভরকে আমাদের সাধারণত একক আমরা এমই লিখি, দূরত্বকে আমরা কি লিখি লেন্থ, ঠিক আছে, এল দিয়ে ডিনোট করি, এল লেন্থ, আর সময়কে আমরা টি দিয়ে লিখি, আর ইন্টু 1 বাই টি। তাহলে দেখো কি হচ্ছে, এম এখানে এল বাই টি স্কোয়ার, মানে আমরা যে ফোর্সের জায়গায় যেটা পেলাম এম এল টি স্কোয়ার। তো এবার আমরা যদি এখানে পুট করি এই মানটা, মানে যদি এখানে যদি আমি পুরোপুরি করি এম এল টি টু দি পাওয়ার, এটা যদি দেখো স্কোয়ার আছে মানে নিচে আছে, যদি আমরা এটাকে উপর উঠাই -2 হবে, মানে যদি ফোর্সের যে মাত্রা যদি আমরা বলি, ফোর্স হয়েছে এম এল টি -2 হচ্ছে আমাদের ফোর্সে, ঠিক আছে, ফোর্সের যে মাত্রাটা। তো দেখো আমরা বলে জায়গায় কি পেলাম, ফোর্স যেটা সেটা আমরা পেয়েছি এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু, আবার দেখো দৈর্ঘ্যকে আমরা বেসিক্যালি দৈর্ঘ্যকে আমরা লেন্থ বলি, মানে যে এককটা সেটা লেন্থ, এল দিয়ে ডিনোট করা হয়, আর পদার্থের যে পরিমাণ সেটা আমাদের মোল, মানে ক্লাস 9-এ ছিল পদার্থের পরিমাণ একক হচ্ছে মোল আমাদের, ঠিক আছে। আর আমাদের উষ্ণতা যে এটা এসআই একক, ঠিক আছে, আমরা এসআইতে বের করছি, উষ্ণতা আমাদের কেলভিন। তো এটাকে যদি আমরা পুরোটা লিখি, মানে পুরোপুরি যদি এটাকে করি আমরা, তো এখানে দেখো যে এখানে কি পাচ্ছি আমরা, যে আমরা আর এর মানটা বের করছি, ঠিক আছে, আর ইকুয়াল টু এখানে আমরা পেয়েছি এম এল, দেখো এখানে আরেকটা এল আছে, তাহলে এম এল স্কোয়ার, আর টি টু দি পাওয়ার -2 আছে, টি টু দি পাওয়ার -2 লিখে দিলাম, আর এখানে মোল এখানে নিচে, তাহলে উপর উঠলে কি হবে মোল ইনভার্স, আর এখানে আমাদের কেটা নিচে আছে, কেটা উপরে উঠলে কি হবে কে ইনভার্স ইন্টু
কে ইনভার্স। তার মানে আমরা যেটা দেখলাম আর এর যে মানটা, ঠিক আছে, আর এর যে মাত্রাটা বের করলাম সেটা হচ্ছে এটা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আর এর মাত্রা। তো দেখো এখানে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে যে এইটুকুটা, এই যে পার্ট টুটা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে আমাদের, আমরা এটা জুলের এককটি শক্তি, তাহলে এই পুরোটা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এটা হচ্ছে একটা শক্তির একক, ঠিক আছে, শক্তির যে মাত্রাটা হয়। তো শক্তির যে এসআই আমরা কি লিখি, আমরা শক্তিতে এসআই যদি আমরা কি লিখি জুলে লিখি, শক্তিকে এসআইতে আমরা কি লিখি জুলে লিখি, তাহলে জুল লিখলাম এইটুকু পার্টটা, ঠিক আছে, এইটুকু একটা শক্তি, তাহলে এই শক্তিকে আমরা এসআইতে কি লিখি জুল, তাহলে আর এখানে কি পড়ে থাকবে মোল ইনভার্স, আর এখানে কি কেলভিন ইনভার্স। তো তাহলে দেখলাম যে যদি বলে এসআইতে আর এর মান, যে সর্বজনীন গ্যাস দ্রবকের এসআই একক কি, এসআই একক হচ্ছে আমাদের জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, ঠিক আছে, কেলভিন ইনভার্স, এটা হচ্ছে আমাদের এসআইতে, এসআইতে আমাদের যে আর এর মানটা, ঠিক আছে। এবার যদি আমরা বলি সিজিএস এ যদি কি হয়, যদি বলি সিজিএস এ কত হয়, তো সিজিএস এ হবে জুল হচ্ছে শক্তির একক, শক্তির যে এসআই একক সেটা হচ্ছে জুল, যদি সিজিএস এ তাহলে আর হয় আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা হচ্ছে আমাদের সিজিএস এ, ঠিক আছে। সিজিএস এ এটা হচ্ছে আমাদের আর এর যে মাত্রা এম এল স্কোয়ার টি, যদি আর এর মাত্রা জিজ্ঞাসা করে তাহলে এটা হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে, কেলভিন ইনভার্স। আর এই এম এল স্কোয়ার টি মানে সেটা শক্তির একক, ঠিক আছে, আর শক্তির এসআই একক আমরা জুল লিখি, শক্তির এসআই একক আমরা জুলে লিখি, তো এই জুল এই মোল ইনভার্স কেলভিন ইনভার্স লিখে দিলে এটা হচ্ছে আমাদের শক্তির যে মানে যে আর যে সর্বজনীন গ্যাস ধ্রুবক, এই সর্বজনীন গ্যাস ধ্রুবকের এসআই এককটা, ঠিক আছে। আর যদি সিজিএস একক বের করে তাহলে আর মোল ইনভার্স কেলভিন, কারণ কি আমাদের শক্তির যে সিজিএস একক কি আর বলে, আর এসআই একক জুল, ঠিক আছে, তাহলে আমাদের মাত্রা পেলাম, আমাদের এককটা পেয়ে গেলাম, ঠিক আছে, এটা এসআই একক, এটা হচ্ছে আমাদের সিজিএস একক। তো দেখো এবার আমি আরেকবার ভালো করে বলছি, ভালো করে বুঝবে, ঠিক আছে। তো আর এর মান এখানে আমরা কি করলাম, ঠিক আছে, বেসিক্যালি দেখো এখানে আমরা যে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি যে সমীকরণটা দিলাম, ঠিক আছে, দেখো এই পি আর টি, পিভি এখানে বসিয়ে দিলাম, এই আর এন আর টিটা এখানে নিচে নামালাম, ঠিক আছে, আর আরটা এখানে যেমন আছে তেমন লিখে দিলাম। তো এবার এই আটটাকে, এই পাঁচটাকে আমরা এই পাশে রাখলাম, এই পাঁচটাকে আমরা এই পাশে উঠে দিলাম, মানে আলাদা আলাদা, মানে এই পাশটাকে এই পাশে নিয়ে এসেছি, তাহলে আটটাকে আমরা এই পাশে নিলাম, আর ওই পিভি বাই এনটি এই পাশে, মানে এইটাকে আমরা এই পাশে নিয়ে এসেছি, ঠিক আছে। তো দেখো এই পিটাকে আমরা কি বলি, পিটাকে আমরা বেসিক্যালি চাপ বলি, আর ভি মানে ভলিউম, সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি আয়তন, তাহলে কি বলি আয়তন, আর আমাদের এন আমাদের পদার্থের পরিমাণ, এন আমাদের ডিনোট করি পদার্থের পরিমাণকে, আমরা পদার্থের পরিমাণকে এন বলি, আর এখানে টি মানে কি উষ্ণতা। তো দেখো এবার চাপ মানে কি, চাপ মানে হচ্ছে আমাদের বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে, আর ক্ষেত্রফলকে আমরা কি লিখতে পারি দৈর্ঘ্যের স্কোয়ার, আর আয়তন কি দৈর্ঘ্যের কিউব লেখা যায়, যেখান দিয়ে মুছে দিলাম, এখান দিয়ে বলেছিলাম। আর তাহলে এই আয়তনকে আমরা দৈর্ঘ্যের কিউব লিখলাম, আর চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে আমরা দৈর্ঘ্যের স্কোয়ার লিখলাম। দেখো এই দৈর্ঘ্যের স্কোয়ার আর দৈর্ঘ্যের কিউব কেটে দিলে শুধু একটা দৈর্ঘ্য পড়ে থাকে, ঠিক আছে, লিখলাম। তো এখানে যেরকম আছে বল লিখে দিলাম, এই দৈর্ঘ্যটা পড়েছিল দৈর্ঘ্যটা লিখে দিলাম, এই পদার্থের পরিমাণ লিখে দিলাম, এই উষ্ণতা বাকি ছিল উষ্ণতা দিলাম। এবার হচ্ছে আমাদের মেন জিনিসটা হচ্ছে এইটা আমাদের বল, ঠিক আছে, বলের আরেকটা সূত্র আছে ক্লাস 9-এ ছিল, বল যেটা বলের যে একক মানে এফ, বলকে আমরা কি ডিনোট করি ফোর্স, বল মানে ফোর্স, তাহলে এফ দিয়ে আমরা ডিনোট করি যে ফোর্স, এফ ইকুয়াল টু মানে এফ ইকুয়াল টু এম এ, ঠিক আছে, এম মানে হচ্ছে আমাদের যে ভর, আর এই হলো আমাদের অ্যাক্সেলারেশন, ঠিক আছে, মানে ত্বরণ। এবার ত্বরণ আরেকটা ফর্মুলা আছে, ত্বরণ ইকুয়াল টু হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন বাই সময় লিখলাম, ঠিক আছে। তো দেখো এই আবার বেগের আরেকটা ফর্মুলা আছে, বেগের ফর্মুলাটা কি দূরত্ব বাই সময়, ঠিক আছে। দেখো এই বেগের পরিবর্তনের জায়গায় আমরা দূরত্ব বাই সময় লিখলাম, আর নিচে যে সময়টা আছে সেই সময়টা আমরা লিখে দিলাম, ঠিক আছে, কোনো চাপ নেই। আর এবার কি দূরত্ব বাই সময়, ঠিক আছে, আর এটা দেখো এখানে আছে, তাহলে 1/সময়, এই সময়টা আছে, তাহলে 1/সময় লিখলাম, এম লিখে দিলাম আমরা, ঠিক আছে। আর দূরত্ব কি আমরা কি লেন্থ, দূরত্ব মানে কি লেন্থ, তাহলে এল দিয়ে ডিনোট করছি, আর এখানে সময় আছে টি, টাইম দিয়ে আমরা ডিনোট করি, আর এখানেও আরেকটা সময়, তাহলে সময়, তাহলে এখানে দেখতে যাচ্ছি এম, এই এমটা আর এলটা উপরে আছে, আর এখানে এই দুটো টি আর টি গুণ করলে টি স্কোয়ার হয়, তাহলে টি স্কোয়ার হয়ে গেল। এবার যদি এই টি স্কোয়ারটাকে যেমন দেখো 1/x যদি আমরা উপরে উঠে তাহলে কি হবে x টু দি পাওয়ার -1, এবার লিখি তো আমরা সে তেমনই যদি টি স্কোয়ারকে আমরা কি উপরে উঠাই তাহলে টি টু দি পাওয়ার -2, তাহলে যে শক্তির যে আমাদের যে মাত্রাটা পেলাম সেটা এম এল টি টু দি পাওয়ার -2 হয়ে যাবে, আমরা শক্তির মাত্রাটা পেয়েছি, ঠিক আছে। এবার যে ফোর্স, যেটা শক্তির যে মাত্রাটা আমরা পেলাম এখানে, তাহলে এই যে বলের জায়গায় আমরা এটা লিখলাম এম এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। আর যে আরেকটা দৈর্ঘ্য ছিল এখানে, ঠিক আছে, শুধু এইটুকুটা বলটা আমাদের কি এম এল টি টু দি পাওয়ার -2, মানে এম এল টি টু দি পাওয়ার -2 এটা আমাদের ফোর্স, এটার পেয়েছিলাম। আর দেখো আর এখানে আরেকটা লেন্থ আছে, তার লেন্থ মানে দৈর্ঘ্য কি, দৈর্ঘ্যের যে আমরা ইংলিশে যা লেন্থ বলি তার লেন্থ, যেটা আমরা এল দিয়ে ডিনোট করি, ঠিক আছে, এল সেককটা মাত্রাটা। আর এবার পদার্থের পরিমাণের একক কি আমাদের, এটা সব এসআইতে করছি, ঠিক আছে, পদার্থের পরিমাণ একক হচ্ছে আমাদের মোল, আর উষ্ণতা আমরা কেলভিনে লিখি। তো দেখো এবার এটাকে যদি পুরোটা আমি এখানে লিখলাম, ঠিক আছে, এই
এম, দেখো এখানে একটা এল এখানে একটা এল, মানে দুটো এল গুণ করে তাহলে হয় এল স্কোয়ার। দেখো এম এল স্কোয়ার লিখলাম, এ টি টু দি পাওয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার মাইনাস টু ছিল, টি টু দি পাওয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার মাইনাস টু লিখলাম। এখানে মোলটা নিচে আছে, মানে তাহলে যদি উপরে উঠে তাহলে কি হবে, মোল ইনভার্স হয়ে যাবে। আর কেটা নিচে আছে, তাহলে কেটা যদি উপরে উঠে তাহলে কে ইনভার্স হয়ে যাবে। তাহলে আমরা যে দেখলাম যে আর যে সর্বজনীন গ্যাস ধ্রুবকের যে মাত্রাটা সেটা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যদি জিজ্ঞাসা করে যে আর মানে আর এর মাত্রা কি, আর এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, এবার আরেকটা জিনিস সেখান থেকে জানতে হবে যে দেখো এই যে পুরো এইটুকুটা এই পার্টটুকুটা, ঠিক আছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু এটা হচ্ছে আমাদের শক্তির যে জুল ডেফিনেশন। ঠিক আছে, জুলের যে ডেফিনেশনটা, ঠিক আছে, সেটা হচ্ছে শক্তি। জুলের যে এককটা শক্তি কিসের একক, জুল হচ্ছে কি শক্তির এসআই একক। তাহলে এইটুকু পার্টটা কি আমরা জুল লিখলাম, এইটুকু পার্টটাকে আমরা যে শক্তি, শক্তির এসআই একক যে জুল, তাহলে জুল লিখলাম। এখানে মোল যেমন আছে মোল, আর কেলভিন যেমন আছে কেলভিন ইনভার্স লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের কি, যদি জিজ্ঞাসা করে যে আর এর যে মান মানে মাত্রা, যদি আর এর মাত্রা বের করলাম, এটা হচ্ছে মাত্রা। যদি আর এর এসআই একক বের করে, যদি এসআই একক জিজ্ঞাসা করে তাহলে বলবো জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স হচ্ছে আমাদের আর এর এসআই একক। আর যদি জিজ্ঞাসা করে যে আর এর সিজিএস একক কত, সিজিএস একক হয়েছে, কারণ কি দেখো শক্তির যে এসআই একক হচ্ছে জুল, আর শক্তির সিজিএস একক কি আর, আর লিখলাম। এখানে মোল যেমন আছে মোল লিখলাম, কেলভিন ইনভার্স যেমন আছে কেলভিন ইনভার্স, তাহলে সিজিএস একক হচ্ছে আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা আমাদের সিজিএস এককের মান একক। ঠিক আছে, সিজিএস একক মানে আর এর সর্বজনীন গ্যাস ধ্রুবকের। তো এবার আমরা দেখবো আর এর যে মানটা, মানে আর যে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত। ঠিক আছে, তো চলো সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত দেখবো। তো দেখো এবার আমরা যে আর এর মানটা বের করবো। ঠিক আছে, আর এর মান মানে সর্বজনীন গ্যাস ধ্রুবকের যে মানটা আমরা বের করবো। তো দেখো আর এর মানটা আমরা প্রথমে আবার কি দেখলাম, যে আদর্শ গ্যাসের যে সমীকরণ টিভি ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে, আমরা এটা দেখলাম পিভি ইকুয়াল টু এনআরটি। তো এখান থেকে যদি আমরা আর এর মানটা বের করি, আর ইকুয়াল টু এ পিভি বাই এই এনটি নিচে থাকবে এনটি, এটা আমরা আগেও দেখলাম একবার। তো দেখো এবার আমাদের জানতে হবে যে প্রমাণ যে চাপ, ঠিক আছে, প্রমাণ চাপের মান কত, প্রমাণ যে আয়তন ভলিউমের মান কত সেটা আমাদের জানতে হবে। তো আর টেম্পারেচার যে প্রমাণ যে তাপমাত্রা সে মানগুলো কত। দেখো প্রমাণ যে চাপের মান পি এর যে প্রমাণ যে চাপের মানটা সেটা হচ্ছে 1.013 ইন্টু 10⁵ পাস্কেল। ঠিক আছে, রাস্কেল না কিন্তু পাস্কেল, ভালো করে, বা নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, আর প্রমাণ যে আয়তনের মান সেটা আমাদের হয়েছে 22.4 লিটার। ঠিক আছে, এত লিটার, কিন্তু আমাদের এসআইতে সব বের করবো, তার জন্য আমরা লিটার রাখতে পারবো না, আমরা মিটার নিয়ে নিতে হবে। এটা 22.4 লিটার থেকে আমাদের মিটার নিতে গেলে আমরা 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000। তো দেখো এই 1000টাকে আমরা কি লিখতে পারি, 22.4 বাই 10 কিউব লিখতে পারি। তো তাহলে এই 10টাকে যদি আমরা উপরে উঠাই তাহলে কত হবে, 10টাকে যদি আমরা উপরে উঠে তাহলে হবে আমাদের 22.4 ইন্টু 10⁻³ উপরে উঠলে কি হয়, -3 হয়ে যায়। তাহলে এত কি মিটার কিউ হবে, মানে যে আয়তনের মানটা আমরা কি পেলাম, এত মিটার কিউ, 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউ। আর আমাদের যে মোল সংখ্যা সেটা আমাদের হয়েছে 1 মোল। ঠিক আছে, আর আমাদের টেম্পারেচার সেটা আমাদের কত, 273, প্রমাণ যে টেম্পারেচার 273 কেলভিন। তো এই মানগুলো আমরা এই মানে এখানে পুট করবো। ঠিক আছে, তো দেখো আর আর আমরা বসিয়ে দিলাম। এখানে পি এর যে মানটা কত, 1.013 ইন্টু 10⁵ পাস্কেল বা নিউটন পার মিটার স্কোয়ার। এখানে আমরা বসাবো এটা 1.013 ইন্টু 10⁵। ঠিক আছে, এত আমাদের নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল বসালে হলো। তো এবার আমাদের ভি এর মান কত, ভি এর মান আমাদের দেখলাম যেটা 22.4 ইন্টু 10⁻³ এটা আমাদের এত মিটার কিউব। ঠিক আছে, এত মিটার কিউব। আর আমাদের এন এর মান কত, 1 মোল। আর আমাদের টেম্পারেচার মান হচ্ছে 273 কেলভিন। তো দেখো এই পুরো যদি ক্যালকুলেশন করো, এই পুরো ক্যালকুলেশন যদি আমরা তোমরা যদি ক্যালকুলেট করো, পুরো ক্যালকুলেশনটা বেরোবে 8.314। ঠিক আছে, 8.314 এত আমাদের এসআইতে বের করছি। তাহলে কি জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, কি আমরা কি জানি আর এর যে এসআই কি জুল কে মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে আমাদের পুরো যে মানটা আর এর যে এসআইতে যদি মানটা আমরা বের করি, ঠিক আছে, আর এর যে মানটা এটা আছে আমাদের এসআইতে। ঠিক আছে, এটা আমাদের এসআইতে আর এর মানটা 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে,
জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা হচ্ছে আমাদের আর এর যে মানটা, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে মানটা বেরোবে 8.314, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আর এর যে এসআই এককের মান, মানে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবার আমরা দেখবো তাহলে এটা হচ্ছে আমাদের এসআই। যদি সিজিএসএ বলে তাহলে কি করতে হবে, দেখো সিজিএসএ বললে যে আর এর যে মানটা হবে, কারণ আমরা কি জানি, আমরা এটা জানি তো 1 জুল ইকুয়াল টু, আমরা এটা জানি তো 1 জুল ইকুয়াল টু 10⁻7 আর, এটা জানি তো যে 1 জুল ইকুয়াল টু কি 10⁻7 আর্গ হয়। তো তাহলে এখানে আমরা 1 আর গুণ করে দিলে, মানে জুলকে আর্গে নিতে গেলে কি করতে হবে, 10⁻7 গুণ করতে হবে। তাহলে 8.314 ইন্টু 10⁻7, তাহলে এটা জুলটা আর্গে হয়ে যাবে আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের সিজিএস এককে মান আর এর। তাহলে আর এর মান আমরা এসআই এককে বের করলাম, সিজিএস এককে বের করলাম। এবার আমরা দেখবো লিটার এটিএম এ যদি বলে, ঠিক আছে, মানে কোনো চেঞ্জ নাই এসআইতে না সিজিএস, মানে লিটার এটিএম এ, যেমন এগুলো কিসে ছিল, যে লিটারে আছে 1 মোল, মানে 5 মানে যে চাপটা 1 এটিএম হয়, মানে লিটার এটিএম এ যদি আমরা বের করি, ঠিক আছে। তো চলো এবার লিটার এটিএম আমরা দেখবো। তো লিটার এটিএম আমরা আগের মতনই আবার যে আমাদের যেটা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে পিভি ইকুয়াল টু আমাদের এন আর টি, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা আর এর মানটা বের করি, আর ইকুয়াল টু আমাদের পিভি বাই এন টি। তো এবার দেখো লিটার এটিএম যদি আমরা বের করি তাহলে আমাদের যে প্রমাণ যে চাপের মান হবে আমাদের 1 এটিএম, ঠিক আছে, লিটার এটিএমে। আর আমাদের আয়তন যেটা হবে আমাদের 22.4 লিটার, লিটারে বলছে আমাদের চেঞ্জ হবে না, 22.4 লিটারই হবে। আর আমাদের মোল সংখ্যা 1 মোল হবে। আর আমাদের টেম্পারেচার সেটা 273ই থাকবে, 273 কেলভিন, ঠিক আছে। তো এখানে এই ভ্যালুগুলো যদি আমরা এখানে পুট করি তাহলে আমাদের হবে আর ইকুয়াল টু পি এর মান আমাদের 1 পেয়েছি 1 এটিএম ইন্টু আমাদের কি ভি এর মান কত, ভি এর মান 22.4 লিটার, এত লিটার। আর আমাদের এন এর মান কত 1 মোল ইন্টু আমাদের টি এর মান কত 273 কেলভিন। তো এই পুরো মানটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের বেরোবে 0.082, ঠিক আছে। তো এবার আমরা দেখো এটিএম লিটার লিটার লিখলাম, এই এটিএম লিখলাম লিটার এটিএম, আর মোলটা নিচে আছে তার উপর উঠলে কি হবে মোল ইনভার্স, আর এখানে কে আছে তাহলে কেটা উপর উঠলে কেলভিন ইনভার্স। তাহলে আমরা যদি লিটার এটিএম যদি আমাদের আর এর মান বের করতে বলে তাহলে আমাদের মানটা হবে কত 0.082 ইন্টু লিটার এটিএম ইন্টু মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা হচ্ছে আমাদের লিটার এটিএম এ আর এর মানটা, ঠিক আছে। তো এবার আমরা আর এর মান এসআইতে দেখলাম, সিজিএসে দেখলাম, লিটার এটিএম এ দেখলাম, আর এর মাত্রা দেখলাম, আর এর মান দেখলাম, একক দেখলাম, এসআইতে সিজিএসে সব দেখলাম। এবার আমাদের দেখতে হবে আমাদের গ্যাসের ব্যাপন, ঠিক আছে। গ্যাসের ব্যাপনটা কি, মানে গ্যাসের ব্যাপনটা যদি আমরা মানে ভালোভাবে যদি উদাহরণ দিয়ে যদি বলি, ঠিক আছে, গ্যাসের ব্যাপন এটাই আমাদের সংজ্ঞাতে তোমরা লিখতে পারো, ঠিক আছে। যদি ধরো উদাহরণ যদি বলি, ধরো কোনো একটা তুমি ঘর আছে, ঠিক আছে, ঘরের কোনায় তুমি একটা স্প্রে করলে বা ধূপকাঠি জ্বালিয়ে দিলে, ঠিক আছে, দেখবে কিছুক্ষণ পর দেখবে পুরো ঘর পুরো ধূপকাঠিতে গন্ধে ছড়িয়ে যায়, বা সেন্টটা যখন তুমি মারলে, ঠিক আছে, কোনায় গিয়ে ঘরের কোনায়, তো পুরো ঘরে সেন্ট ছড়িয়ে যাবে, ঠিক আছে। তো এটা কেন হচ্ছে, মানে তুমি বলো কি গ্যাসটা কি ছোটাছুটি করে আমাদের এখানে চলে এসছে, মানে গ্যাসটা ছুটে কি চলে এসছে, মানে দৌড়াচ্ছে কি গ্যাস, হ্যাঁ এক্স্যাক্টলি গ্যাস মানে ছোটাছুটি করে। তো এটা একটা মানে কারণ আছে কেন ছোটাছুটি করছে, এটা আমরা দেখবো, ঠিক আছে। তো গ্যাস মানে এর মাধ্যমে আমরা প্রমাণ করবো যে গ্যাস আমাদের গতিশীল, ঠিক আছে, যে গ্যাস যে গতিশীল, মানে তো তোমরা বলছো যে গ্যাস তাহলে কি গ্যাস গতিশীল, তো চলো এটা আমরা দেখবো যে গ্যাস গতিশীল কিনা। তো গ্যাসের ব্যাপনটা আগে বুঝলে, গ্যাসের ব্যাপনটা কি, মানে কোনো একটা ঘরে যে ধূপকাঠি জ্বালালে ধূপকাঠিটা পুরো ঘরে ছড়িয়ে পড়লো, এটাই আমাদের গ্যাসের ব্যাপন, এটাকে গ্যাসের ব্যাপন বলা হয়। তো চলো কেন গ্যাসটা মানে ছড়িয়ে যাচ্ছে সেটা আমরা দেখবো। তো আমরা মানে এটা ক্লাস 11-এ তোমাদের এটা না, তাও তোমাদের বোঝানোর জন্য বলছি, ঠিক আছে, যে একটা ফর্মুলা আছে যে সি ইকুয়াল টু √3RT/m, ঠিক আছে। এখানে সিটা হচ্ছে আমাদের গ্যাসের যে অণুগুলি, যে গ্যাসের অণুর যে বেগ, ঠিক আছে, গ্যাসের অণুর বেগকে ডিনোট করে সি, ঠিক আছে। আর এখানে আরটা হচ্ছে আমাদের সর্বজনীন গ্যাস ধ্রুবক, আর এখানে টি হলো আমাদের টেম্পারেচার, যেটা গ্যাসের যে পরম উষ্ণতা, মানে উষ্ণতা, ঠিক আছে, তাপমাত্রা যেটাকে বলে। আর আমাদের এখানে আছে মোল, যে গ্যাসের ভর, ঠিক আছে, এমটা আমাদের কি গ্যাসের ভর। তো দেখো এখানে যদি আমরা টেম্পারেচার যদি বাড়াই তাহলে আমাদের গ্যাসের অণুগুলির বেগ বাড়বে, মানে গতিশীল হবে, গ্যাসের অণুগুলি গতিশীল হবে। মানে এখানে যদি আমি একটা কন্টেনার নিই, মানে যদি একটা পাত্র নিই, ঠিক আছে, পাত্রের মধ্যে ধরো অনেক ধরনের গ্যাস আছে, অনেক গ্যাস আছে, ঠিক আছে, গ্যাস আছে এখানে,
তো এখানে সিম্পল এখানে গ্যাসগুলো ছিল। যদি এই পাত্রের মধ্যে আমরা আগুন ধরিয়ে দিই, ঠিক আছে, যদি আমরা আগুন ধরিয়ে দিই তখন দেখতে পাবো যে এই যে অণুগুলো এরকম এরকম করে পাত্রের মধ্যে ধাক্কা খাচ্ছে, ছোটাছুটি করছে, ঠিক আছে, গতিশীল হয়ে গেছে অণুগুলি। তখন এখানে ধাক্কা খাচ্ছে, এখানে বারবার এখানে আসছে, এদিকে আসছে, ছোটাছুটি করছে অণুগুলি। তার মানে বুঝতে পারছি যখন আমরা তাপ যখন দিচ্ছি তখন অণুগুলো এরকমভাবে ছোটাছুটি করছে, ঠিক আছে। মানে এখানে এই সূত্রটা অ্যাপ্লাই হয় এই যে গ্যাসের অণুগুলো যে গতিশীল, ঠিক আছে, যে উষ্ণ যদি আমরা বৃদ্ধি করি তাহলে আমাদের গ্যাসের অণুগুলো বেগ মানে গতিশীল হয়, মানে বেগ বাড়ে, মানে উষ্ণতা যদি বাড়ে গ্যাসের অণুর বেগও বাড়ছে। আর যদি উষ্ণতা যদি না দিই কমাই তাহলে গ্যাসের অণু বেগ কমবে, বা যদি নাই দিই তাহলে গ্যাসের অণু বেগই হবে না, সেটাই বলতে চাইছি, ঠিক আছে। মানে যে গ্যাসের ব্যাপনটা যে ধূপকাঠি জমি জ্বালালে সারা ঘরে চলে পড়লো, এটা গ্যাস গতিশীল, কিন্তু কখন যখন আমরা তাপমাত্রা দিচ্ছি, তাপমাত্রা যখন আমরা বাড়াবো তখন গ্যাসের অণু বেগও বাড়বে। তার মানে আমরা এই প্রমাণ এইখান থেকে আমরা বুঝতে পারলাম গ্যাসের অণুগুলি সর্বদাই গতিশীল, ঠিক আছে। তো এবার আমাদের জানতে হবে গে-লুসাকের গ্যাস আয়তন। আমাদের একটা টপিক রয়ে গেছে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। তো গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র কি বলছে, যদি দুখানা পদার্থ যদি গ্যাসীয় হয়, ঠিক আছে, তাদের সঙ্গে যদি আমরা বিক্রিয়া করি তাহলে বিক্রিয়াজাত পদার্থ যদি মানে উৎপন্ন যে বিক্রিয়া করেছি তাদের মধ্যে যদি বিক্রিয়া করার ফলে যদি উৎপন্ন পদার্থটা যদি গ্যাসীয় হয় তাহলে মানে যে গে-লুসাক যে বিজ্ঞানী সে বলছে যে তার মানে যদি গ্যাসীয় হয় তাহলে তারা সরল অনুপাতে থাকবে। এটাই আমাদের বিজ্ঞানী গে-লুসাক যেটা বলছে, ঠিক আছে। মানে বলতে আছে, দেখো ভালো করে বোঝো, যে বলছে যদি দুটি পদার্থ যদি গ্যাসীয় হয়, ঠিক আছে, যেমন আমি 2 অণু সালফার ডাই অক্সাইড নিলাম আর 1 অণু আমাদের অক্সিজেন নিলাম, ঠিক আছে। এই সালফার ডাই অক্সাইড আর 1 অণু অক্সিজেনের সঙ্গে আমরা বিক্রিয়া করলাম, বিক্রিয়া করার ফলে আমাদের উৎপন্ন হলো 2 অণু সালফার ট্রাই অক্সাইড। মানে দেখতে পাচ্ছি এও গ্যাস, ঠিক আছে, মানে দুজনই গ্যাস, মানে দুজনে গ্যাসীয়। আর গ্যাসীয় হওয়ার ফলে এই দুজন করে বিক্রিয়া করার ফলে বিক্রিয়াজাত যে পদার্থটা হলো সেটা দেখো গ্যাসীয় হলো, মানে 2 অণু সালফার ট্রাই অক্সাইড, এটা একটা গ্যাস। মানে যদি দুটি পদার্থ যদি গ্যাসীয় হয়, ঠিক আছে, তাদের সঙ্গে যদি আমরা বিক্রিয়া করি তাহলে বিক্রিয়াজাত পদার্থ যদিও গ্যাসীয় হয় তাহলে তাদের যে অনুপাতটা হবে তারা সরল অনুপাতে থাকবে। এটাই বিজ্ঞানী গে-লুসাক বলছে। মানে দেখো সরল অনুপাতে কি, যেমন সালফার ডাই অক্সাইড, ঠিক আছে, SO2, আর এখানে আমাদের অক্সিজেন, আর এখানে আমাদের সালফার ট্রাই অক্সাইড, ঠিক আছে। দেখো এখানে 2 অণু নিয়েছি, এখানে 1 অণু নিলাম, আর এখানে আমরা 2 অণু নিয়েছি। দেখো 2:1:2। মানে বুঝতে পারলাম যে যদি বিক্রিয়াজাত পদার্থ যদি মানে দুটো পদার্থ যদি গ্যাসীয় হয়, ঠিক আছে, তাদের সঙ্গে যদি বিক্রিয়া করি তাহলে বিক্রিয়ার ফলে বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে তারা সরল অনুপাতে থাকবে, যেমন 2:1:2, এটা একটা সরল অনুপাতে আছে, ঠিক আছে। মানে এরা কখনো ভগ্নাংশতে থাকবে না, সেটাই বলছে। যদি দুটি গ্যাসীয় পদার্থ যদি বিক্রিয়া করার ফলে তাদের যদি বিক্রিয়াজাত যদি পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে তারা প্রত্যেকের সরল অনুপাতে থাকবে, মানে কখনো ভগ্নাংশ আকারে থাকবে না, মানে 1/2 আকারে বা 1/4 এরকম আকারে থাকবে না, এরকম হবে 2:1:1, মানে এরকম আকারে থাকবে, মানে সরল অনুপাতে থাকবে, ঠিক আছে। এটুকুই বলেছে যে যদি দুখানা পদার্থ যদি গ্যাসীয় হয়, বিক্রিয়াজাত যদি তাদের বিক্রিয়া করার ফলে বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে তাদের যে অনুপাতটা হবে সেটা সরল অনুপাতে থাকবে। এটাই আমাদের গে-লুসাক বলছে। এখানে আমরা মানে পার্ট 3 যেটুকু আমরা বললাম যে টপিকগুলো নিয়েছি 6খানা টপিক, সেই 6খানা টপিক আমরা ধরে ধরে করিয়েছি। আর আমার মনে হয় যে এই টপিকের মানে পুরো চ্যাপ্টারটা হয়ে গেছে, আর কোনো টপিক বাদ নেই। যদিও টপিক বাদ থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবে, সেই পরের ভিডিওতে আমরা সেই টপিক নিয়ে ডিসকাস করব। তো আজকে এটুকুই, মানে এই টপিক আমাদের শেষ। আর এই টপিকের মধ্যে যে কটা নিউমেরিক্যাল আছে আমি বলেছি আমাদের ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখে নেবে। মানে এই টপিকের যেটা আমাদের পার্ট 3 সেই টপিকের কতগুলি নিউমেরিক্যাল আমরা মানে পরীক্ষা আসার মতো যে টাইপের বাইরে পরীক্ষা আসবে না, এই টাইপগুলো যদি করে রাখো, আর যেখানে মানে যে কোনো নিউমেরিক্যাল আসুক না কোনো টাইপের তুমি সব করে নামিয়ে দিতে পারবে, ঠিক আছে। তো আশা করি তোমরা ওই মানে পার্ট 3-তে যে ডিসক্রিপশন লিঙ্কে তোমরা ভিডিওটা মানে নিউমেরিক্যালগুলো দেখে নেবে ক্লাসটা। তো চলো এখানে আজকে শেষ করলাম, তো পরবর্তী ক্লাসে দেখা হবে। টাটা, জয় হিন্দ, জয় ভারত।